আসসালামু আলাইকুম, আমি খুরশিদ আলম রিপন, পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আপনারা সবাই জানেন আমাদের পেজে আমরা ইভেন্ট ক্রিয়েট করা ছিল। আজকে আমাদের সেশনটি অস্ট্রেলিয়ার সাদার্ন ক্রস ইউনিভার্সিটির উপরে। আমাদের সাথে আছেন শামস ফরাদ খান, রিজিওনাল রিক্রুটমেন্ট ম্যানেজার অফ সাদার্ন ক্রস ইউনিভার্সিটি। শামস ভাই, থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। মোস্ট ওয়েলকাম ভাই। আজকের আমাদের সেশনে আমরা চেষ্টা করব সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি সম্পর্কে যত প্রশ্ন আছে সবকিছু ক্লিয়ার করার জন্য। পাশাপাশি আমাদের সাথে আরেকজন আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাডমিন ম্যানেজার অফ পিনাকেল কনসালটেন্সি গ্রুপ। বিশ্বজিৎ, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সো আমরা তিনজন আছি আপনাদের সাথে। তিনজন আমরা চেষ্টা করব আমাদের স্টাডি ইন অস্ট্রেলিয়া রিলেটেড যত কোশ্চেন আছে সেগুলো অ্যান্সার করার জন্য। পাশাপাশি যেহেতু আমাদের সেশনটি আজকে হচ্ছে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির উপরে, মোটামুটি এমফাসিস দেওয়া থাকবে যে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি সম্পর্কে যত ধরনের ইনফরমেশন, রিকোয়ারমেন্টস থেকে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস থেকে শুরু করে টিউশন ফিস, স্কলারশিপ, সব ধরনের ফ্যাসিলিটিস আমরা আলাপ করার চেষ্টা করব। সো আমরা প্রথমে তিনজন একটু পরিচয় নিই। শামস ভাই কিছু বলেন। হ্যালো এভরিওয়ান, আমার নাম শামস জাহান ফারহাত। আমি সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির রিজিওনাল রিক্রুটমেন্ট ম্যানেজার হিসেবে আছি। আমি বর্তমানে বাংলাদেশ মার্কেটটা দেখছি। বাংলাদেশ থেকে স্টুডেন্ট অ্যাডমিশন প্রসেসটা পুরোপুরি আমি লুক আফটার করছি বাংলাদেশে অবস্থান করে। আর আজকে আমি পিনাকেল কনসালটেন্সির সাথে আছি সেশনটার জন্য। এখানে আমরা প্রায় 1 ঘন্টা ডিসকাস করবো সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেস, ভিসা অ্যাপ্লিকেশন, টিউশন ফি, স্কলারশিপ সবকিছু নিয়ে। এখানে আমরা প্রথমে একটা শর্ট প্রেজেন্টেশন দিব। এরপরে যার যার কোনো কোশ্চেন থাকলে এটা চ্যাটে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা আমাদের এন্ড থেকে অ্যানসার দেব। থ্যাংক ইউ। ওকে, সো শামস ভাই, আমরা প্রথমে একটু জেনে নিই যে আসলে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে অস্ট্রেলিয়া কেন অ্যাপ্লাই করা উচিত। আপনি আপনার লজিকটা। অস্ট্রেলিয়া অথবা সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি দুটো আমি বলি যে এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। আপনার লোকেশনের কারণে মূলত অ্যাপ্লাই করা উচিত, এন্ড আপনার সাবজেক্টস গুলোর কারণে। আমাদের ক্যাম্পাস লোকেশন আছে সিডনি, মেলবোর্ন, পার্থে। এই ক্যাম্পাস লোকেশন গুলোর কারণে যেটা হয় যে স্টুডেন্টরা জব অপরচুনিটি বলেন, আদার বেনিফিটস গুলো বেশি পেয়ে থাকে। কারণ আপনি জেনে থাকবেন যে অস্ট্রেলিয়ার আপনার ওয়ার্ল্ডের টপ 10 লিভেবল সিটির মধ্যে দেখা যায় যে প্রতি বছর অস্ট্রেলিয়ার 2 থেকে 3টা সিটি থাকে, এবং ফরচুনেটলি আমাদের ক্যাম্পাসগুলো ওই সিটিগুলোতে অবস্থিত। এটা একটা মেজর কারণ। আর ইউনিভার্সিটির র্যাঙ্কিং, দেন লোকেশন, গ্লোবালি হাই ডিমান্ডিং কোর্সগুলো আমরা আসলে অফার করছি উইথ এ রিজনেবল টিউশন ফিস। সবকিছু মিলে আসলে স্টুডেন্টদের জন্য একটা উইন উইন একটা ইনভেস্টমেন্ট। এই কারণে আমি মনে করি যে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি এন্ড স্পেশালি অস্ট্রেলিয়াতে স্টুডেন্টদের পড়ালেখা করা উচিত। তো ব্যাক এন্ডে আওয়াজ হচ্ছে কারো, যদি আমরা করতে পারি কারো সাউন্ড। এখন হচ্ছে না আওয়াজ। আর রিপন ভাই মিউট অফ করতে মনে হয়। না, আমরা যেটা হচ্ছে যে আমরা কথা বলবো, বাকি মাইকগুলো যদি একটু মিউট করে রাখি তাহলে অনেক ক্ষেত্রে সাউন্ডটা যারা ভিউয়ার্স আছে তাদের জন্য সুবিধা হবে আর কি। সো আমরা চেষ্টা করবো যে আমরা যে কথা বলবো তারটা অন রেখে বাকিগুলো তখন মিউট করব। বিশ্বজিতের কাছে আমি একটু প্রশ্ন করি। বিশ্বজিৎ, তুমি বলো যে স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে যায় তারা কেন মনে করে যে অস্ট্রেলিয়া সিলেক্ট করা উচিত? অনেকগুলো রিজন আছে। ফার্স্ট অফ অল, অস্ট্রেলিয়া ইজ ওয়ান অফ দ্য টপ ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। কারণ হচ্ছে তাদের একাডেমিক মানে যেই পড়াশোনার যে একাডেমিক ডিগ্রির ভ্যালুটা, প্লাস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিউনিটি, প্লাস অস্ট্রেলিয়ান ডিগ্রির যে ভ্যালু বাংলাদেশ এবং নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো অল থ্রু ইন দ্য ওয়ার্ল্ড, অস্ট্রেলিয়ান ডিগ্রির একটা আলাদা ভ্যালু আছে। নাম্বার 2 হচ্ছে স্টুডেন্টরা গিয়ে মাল্টিকালচারাল পড়াশোনা করতে পারে। নাম্বার 2, একটা ভ্যালুয়েবল লাইফ টাইম এক্সপিরিয়েন্স সে গেইন করতে পারে অস্ট্রেলিয়াতে পড়াশোনার আরেকটা সুবিধা হচ্ছে স্টুডেন্টরা পরবর্তীতে, এটা শর্ত সাপেক্ষে, কিছু কোন স্টুডেন্ট হয়তো সে পিআর এর জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হতে পারে। আর সেটা যদি নাও পারে স্টুডেন্ট, ইফ এনি কেস, সে যে ডিগ্রিটা নিয়ে আসে সেটা হাইলি ভ্যালুয়েবল। ওকে,
সো আমরা এখন শামসুবের কাছ থেকে জেনে নিব যে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি সম্পর্কে আপনি একটু যদি প্রেজেন্টেশন থাকে বা কোনো কিছু থাকে এটা একটু আমাদের ভিউয়ার্সদের জন্য শেয়ার করুন। ঠিক আছে, আমি এখন একটা শর্ট প্রেজেন্টেশন দিব। আমি এটা আমার ল্যাপটপ থেকে কানেক্ট করছি। আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? শেয়ার স্ক্রিনটা, হ্যাঁ পারছি। আচ্ছা, আর আমি একটু রিকোয়েস্ট করবো যদি আপনারা মিউট করে দেন। হ্যাঁ, এখন সাউন্ড আসছে না ব্যাকএন্ডে। আচ্ছা, আমি এখন যেটা করব যে সাদার্ন ক্রস ইউনিভার্সিটি একটা প্রেজেন্টেশন অন করেছি, এটা আমি দিব। এটা একটা শর্ট প্রেজেন্টেশন সাদার্ন ক্রস ইউনিভার্সিটির সিডনি মেলবোর্ন পার্ক ক্যাম্পাসের উপরে। আমি এটা হচ্ছে ফার্স্ট স্লাইড আমাদের প্রেজেন্টেশনে। একটু আমি সময় নিচ্ছি জাস্ট এটা ক্রস চেক করার জন্য যে দেখা যাচ্ছে কি না। ইয়েস, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, সাদার্ন ক্রস ইউনিভার্সিটির প্রেজেন্টেশন আসলে শুধুমাত্র বাংলাদেশ মার্কেটের জন্য করা। আমি এটা কিছু জাস্ট বেসিক ইনফরমেশন অ্যাড করেছি যেটা বাংলাদেশ মার্কেট স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেবল হবে। ফার্স্টে আমি আসি যে কেন সাদার্ন ক্রস ইউনিভার্সিটিতে পড়া উচিত। সবার আগে স্টুডেন্টের প্রশ্ন জাগে যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং এন্ড আদার বেনিফিটস এর ব্যাপারে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদার্ন ক্রস ইউনিভার্সিটি টপ ইয়াং 150 ইউনিভার্সিটিস। এটা 2018 দ্য র্যাঙ্কিংস এর অ্যাসেসমেন্ট অনুযায়ী। দ্যাট মিনস হচ্ছে গ্লোবালি যে ইয়াং ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট হয় সেটার মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 150। দেন হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাপোর্টে সাদার্ন ক্রস ইউনিভার্সিটি দুইটা জায়গায় টপ রেটিং পেয়েছে। একটাতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে 2018 ভি মিটারে নাম্বার 1 ইন অস্ট্রেলিয়া ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাপোর্ট। আরেকটা আপনারা অ্যাসেসমেন্টে দেখতে পাচ্ছেন যে রেটেড 5 স্টারস ফর স্টুডেন্ট সাপোর্ট 2018 গুড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস। এটাতে বোঝা যাচ্ছে যে যেই সকল স্টুডেন্টরা সাদার্ন ক্রস ইউনিভার্সিটিতে ব্যাচেলর অথবা মাস্টার্সে পড়তে যাচ্ছে ডিউরিং তাদের একাডেমিক টাইম অ্যান্ড আফটার গ্রাজুয়েশন তাদের স্যাটিসফ্যাকশন লেভেল হাই থাকে, যার কারণে স্টুডেন্ট সার্ভেতে ইউনিভার্সিটি র্যাঙ্কিং আপার পেয়েছে, লাইক হচ্ছে 1 নাম্বার 1 র্যাঙ্কিং হচ্ছে অথবা 5 স্টার রেটিং পেয়েছে। ক্যাম্পাস ফ্যাসিলিটিস বলতে আমি এখানে বলবো যে ফার্স্ট স্টেজ আমাদের ক্যাম্পাসের লোকেশন গুলা খুবই প্রিমিয়াম লোকেশনে সিডনি মেলবোর্ন পার্থে আছে, এবং আমরা টেকনোলজিক্যালি যতটুকু অ্যাডভান্স বেনিফিটস দেওয়া যায় স্টুডেন্টকে সেটা আমরা প্রোভাইড করে থাকি ফিজিক্যাল ক্যাম্পাস অথবা অনলাইন ফ্যাসিলিটিস সবকিছু দিয়ে। এখানে আসি যে বাংলাদেশি স্টুডেন্টরা কেন সাদার্ন ক্রস ইউনিভার্সিটি পড়তে যাবে, তার মধ্যে একটা বড় উত্তর হচ্ছে কি সাদার্ন ক্রস ইউনিভার্সিটি লেভেল 2 ইউনিভার্সিটি। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোকে লেভেল করা হয় লেভেল 1, লেভেল 2, লেভেল 3। সাদার্ন ক্রস ইউনিভার্সিটি লেভেল 2 ইউনিভার্সিটি, এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে স্টুডেন্ট পড়তে যায় ভিসা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে লেভেল 2 ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট লেভেল বলা হয় সেটাকে আসলে। এর ফলে যেটা হচ্ছে কি স্টুডেন্টদের খুব একটা ডিফিকাল্টি ফেস করতে হয় না তাদের অফার লেটার অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন কমপ্লিট করতে এন্ড ভিসা অ্যাপ্লাই করতে, যেহেতু ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনেক উপরের দিকে, যার কারণে হচ্ছে যে স্টুডেন্টরা ভিসা পাওয়ার চান্সেস বেশি থাকে অন্য কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে। এই কারণে স্টুডেন্টরা সাদার্ন ক্রস ইউনিভার্সিটি তাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত অ্যাডমিশনের ক্ষেত্রে। কোর্সেস অ্যান্ড স্পেশালাইজেশনস রাইট নাও আমরা হচ্ছে গিয়ে ব্যাচেলর এবং মাস্টার্স এর কিছু লিমিটেড কোর্স অফার করি। সাপোজ ব্যাচেলর অফ বিজনেস, ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি, মাস্টার্সে আমরা কিছু কোর্স অফার করছি লাইক এমবিএ, যেটা এখানে লেখা আছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপর আমরা অফার করছি হচ্ছে এমপিএ আছে, মাস্টার অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং আছে, মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি আছে, আরেকটা হচ্ছে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর ডুয়াল মেজর। বিবিএ এর মধ্যে আমাদের কিছু স্পেসিফিক মেজর কোর্স আছে সাচ এস অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল বিজনেস, মার্কেটিং। যে সকল স্টুডেন্টরা বিবিএ পড়তে যাবে তারা এই সাবজেক্টগুলো মেজর হিসেবে সিলেক্ট করতে পারবে। ব্যাচেলর অফ আইটি তে সাবজেক্ট আছে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল এন্টারপ্রাইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট। এগুলো কিন্তু 21st সেঞ্চুরিতে খুবই হাই ডিমান্ডিং কোর্স। এই সাবজেক্টগুলোতে স্টুডেন্টরা মেজর সিলেক্ট করতে পারবে। দ্যাটস ওয়াই ব্যাচেলর অফ আইটি খুব পপুলার একটা কোর্স আমাদের সাদার্ন ক্রস ইউনিভার্সিটি সিডনি মেলবোর্ন পার্থ ক্যাম্পাসে।
এমবিএ তে দেখতে পাচ্ছেন যে স্পেশালাইজেশন আছে দুটা জায়গায়, অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে লিডিং অ্যান্ড ম্যানেজিং পিপল। দেন হচ্ছে গিয়ে মাস্টার অফ আইটি কোর্সটা আমরা এই বছরে অ্যাড করেছি, গত বছর আমাদের এই সাবজেক্টটা ছিল না। এইখানে দেখতে পাচ্ছেন যে কিছু ভেরি নিউ কোর্সেস অ্যাড হয়েছে, যেগুলো হচ্ছে গিয়ে খুবই হাই ডিমান্ডিং কোর্স অস্ট্রেলিয়াতে, সাচ এজ ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইউজার এক্সপিরিয়েন্স। ডেটা সায়েন্স এন্ড সাইবার সিকিউরিটি কিন্তু এখনকার সময় বলা হচ্ছে যে নেক্সট জেনারেশন কোয়ালিফিকেশন, কারণ পুরো ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা চলে গেছি। এখন আমরা কোভিড-19 এর কারণে হোক বা প্রিভিয়াসলি আস্তে আস্তে কিন্তু আমাদের জব এবং লাইফ স্টাইল কিন্তু ডিজিটালি মুভ করছে। আমাদের কিন্তু এখন কিন্তু ডেটা সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু। সো স্টুডেন্টরা কিন্তু এই সাবজেক্টগুলোতে মেজর করতে পারবে যারা মাস্টার অফ আইটি তে পড়ালেখা করবে। আমি এবার হচ্ছে গিয়ে কোর্সের এন্ট্রি রিকোয়ারমেন্ট, টিউশন ফি এন্ড কোন কোন সেশন স্টুডেন্ট ভর্তি হতে পারবে সেই স্লাইডটাতে যাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন যে কিছু কোর্স নাম লেখা আছে, তার মধ্যে আমি বলে রাখি যে ডিপ্লোমা যে কোর্সটা আছে 1 ইয়ারের কোর্সেস এন্ড গ্রাজুয়েট ডিপ্লোমা, সেটা বাংলাদেশ থেকে আসলে অ্যাপ্লাই করা যাবে না, কারণ 1 ইয়ারের কোর্সেস গুলোতে আসলে ভিসা হয় না বাংলাদেশ থেকে। আমরা যার কারণে এই কোর্সগুলো বাংলাদেশ মার্কেটে যেন অ্যালাউ করছি না। এখানে আপনারা স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারছে যে বিবিএ, ব্যাচেলর অফ আইটি, এমবিএ, এমপিএ আর যেটা এমআইটি যেটা বলেছি আগে সেটা। এন্ট্রি রিকোয়ারমেন্টটা বলি, স্টুডেন্টকে অবশ্যই যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবে তাদের এইচএসসি অথবা এ লেভেলস আর বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের ইকুইভ্যালেন্ট টু ক্লাস 10 পাস, যেটা এসএসসি ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। এইচএসসি ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। যদি তারা পাস করা থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে। সাথে তাদেরকে আইএলটিএস করা লাগবে, যেটা আইএলটিএস এর মিনিমাম এন্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে 6, নো ব্যান লেস দেন 5.5। আমাদের বছরের সেমিস্টার আছে 3টা, মার্চ, জুলাই, নভেম্বর। জুলাই সেমিস্টারের সময় একদম শেষ, এখন স্টুডেন্টরা নভেম্বরের জন্য আসলে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে টিউশন ফি হচ্ছে ইয়ারলি টিউশন ফি 29,600 অস্ট্রেলিয়ান ডলার। আমি এখানে বলে রাখি, আমি এই স্লাইডে আগে অ্যাকচুয়াল টিউশন ফিটা বলবো, পরবর্তীতে আমি স্কলারশিপ অ্যামাউন্টটা আপনাদের সাথে শেয়ার করব। ব্যাচেলর অফ আইটি তেও সেম টিউশন ফি 29,600 ডলার। এটা হচ্ছে বাৎসরিক টিউশন ফি, 3 বছরে এই টিউশন ফিটাই পে করতে হবে। এন্ট্রি রিকোয়ারমেন্টের মধ্যে আপনার এইচএসসি অথবা এ লেভেলস অথবা মাদ্রাসা বোর্ড যেটাই করেন, আপনার 12 ক্লাস ইকুইভ্যালেন্ট আপনার কমপ্লিট থাকা লাগবে উইথ আইএলটিএস 6 স্কোর। আর সেমিস্টার হচ্ছে কি আপনার বছরে 3টা, ইনটেক যেটাকে আমরা বলি মার্চ, জুলাই, নভেম্বর। এমবিএ তে হচ্ছে গিয়ে ডিগ্রিটা 2 বছর। এমবিএ আর যে কোনো মাস্টার্স আমাদের যে কোর্সগুলো আমরা অফার করছি সেইগুলোর এন্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5, নো ব্যান লেস দেন 6 আইএলটিএস স্কোর। এখানে টিউশন ফি একটু বেড়ে গেছে, 32,400 ডলার। এটা হচ্ছে অ্যাকচুয়াল টিউশন ফি। আমি এখন আপনাদের কিছু গুড নিউজ দিব যে এন্ট্রি রিকোয়ারমেন্ট এবং টিউশন ফির ক্ষেত্রে কিছু ফ্লেক্সিবিলিটি আছে। নাম্বার 1 ফ্লেক্সিবিলিটি হচ্ছে আপনি টিউশন ফি থেকে 25% স্কলারশিপ পাবেন, যেটাকে কোর্স ডিউরেশন স্কলারশিপ বলছে। কোর্স ডিউরেশন স্কলারশিপ বলতে যে আপনি স্টুডেন্টের ডিগ্রি যতদিন রানিং থাকবে সে এই স্কলারশিপটা পাবে। লাইক হচ্ছে গিয়ে ব্যাচেলরে আমাদের যে টিউশন ফি বলেছে আমি 29,600 ডলার, সেখান থেকে প্রতি বছরে 25% করে স্কলারশিপ পাবে। এবং দেখা যাচ্ছে যে আপনার 3 বছর স্টুডেন্ট প্রায় 22,000 ডলার সেভ করতে পারছে, যেখানে 3 বছরে প্রায় 90,000 ডলার মতো তার টিউশন ফি খরচ হতো, সেখান থেকে 22,000 ডলার তার সেভ হবে। সেরকম মাস্টার্সের হচ্ছে গিয়ে 2 বছরের ডিগ্রিতেই আপনি 25% করে স্কলারশিপ পাবেন এবং সেখানেও আপনি আরো হচ্ছে 16,000 ডলার মতো স্কলারশিপ আপনি পাচ্ছেন। এটা একটা গুড অ্যামাউন্ট, কারণ মাস্টার্সে আপনার প্রায় 65,000 ডলার পড়তো, সেখান থেকে 16,000 ডলার কমে যাচ্ছে। তাহলে আপনি হিসাব করে দেখেন যে ইয়ারলি কিন্তু অনেক কম, প্রায় 25-26,000 ডলারের মধ্যে স্টুডেন্ট কিন্তু একটা বছর শেষ করতে পারছে ব্যাচেলর এবং মাস্টার্সে। এটা হচ্ছে কোর্স ডিউরেশন স্কলারশিপ। সাথে আর একটা বেনিফিট হচ্ছে কোভিড-19 এর কারণে স্টুডেন্টরা কিন্তু আইএলটিএস অথবা পিটি পরীক্ষা দিতে পারছিল না, যার কারণে তাদের সেশন পিছিয়ে যাচ্ছিল। আমরা এইখানে স্টুডেন্টদেরকে যে সুযোগটা দিচ্ছি, 2টা বেনিফিট আমরা দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে স্টুডেন্টরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাচ্ছে জুলাই ইনটেকের জন্য। যারা জুলাইতে অ্যাপ্লাই করেছে তাদেরকে আমরা অনলাইনে স্টাডি করার অপশন দিয়েছি, তারা কিন্তু সেমিস্টারটা কন্টিনিউ করতে পারছিল অনলাইনে। সাথে আরেকটা বেনিফিটস হচ্ছে ডিলিঙ্গো টেস্টের আমরা একটা বেনিফিট দিয়েছি, এখানে আছে এই যে ডিলিঙ্গো টেস্ট।
ডিউলিঙ্গো টেস্ট হচ্ছে একটা কম্পিউটার বেসড এক্সাম, যেটা আপনি বাসার ল্যাপটপ অথবা বাসার ডেস্কটপ থেকে পরীক্ষা দিতে পারবেন, যেটা পরীক্ষা ফি মাত্র 49 আমেরিকান ডলার। কারো যদি আইএলটিএস স্কোর না থাকে, তারা অল্টারনেটিভ হিসেবে ডিউলিঙ্গো টেস্টে 100 অ্যাবাভ মার্ক পেয়ে সাধারণ ক্রস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কনফার্ম করতে পারবে। এখানে একটা গুড নিউজ দিয়ে রাখি যে সাধারণ ক্রস ইউনিভার্সিটি যেহেতু অ্যাসেসমেন্ট লেভেল 2 ইউনিভার্সিটি, সেই জন্য কিন্তু অস্ট্রেলিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াতে আইএলটিএস ম্যান্ডেটরি না। স্টুডেন্টের যদি ডিউলিঙ্গো টেস্ট স্কোর থাকে, স্যাটিসফ্যাক্টরি স্কোর থাকে, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারছে উইদাউট আইএলটিএস। হাই কমিশন কিন্তু বলে না যে ম্যান্ডেটরি আইএলটিএস স্কোর, কিন্তু এরপরে যদি স্টুডেন্ট আইএলটিএস স্কোর থাকে, সেটা হলো একটা প্লাস পয়েন্ট হিসেবে স্টুডেন্ট কনসিডার করতে পারবে আইএলটিএস দিয়ে ক্লাস করার জন্য। তার মানে যাদের আইএলটিএস নাই কিন্তু ডিউলিঙ্গো টেস্ট স্কোর আছে, তারাও কিন্তু এখন সাউদার্ন ক্রস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছে নভেম্বর সেশনের জন্য। এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে মাস্টার্সের কিছু রিকোয়ারমেন্ট আছে, এখানে আমি স্লাইডটাতে দেখাতে চাচ্ছি। মাস্টার্সের জন্য কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। আমরা ফার্স্টে দিকে বলছিলাম যে অস্ট্রেলিয়া হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউনিভার্সিটি, এটা যেহেতু একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অস্ট্রেলিয়া লোকেটেড, এবং ইউনিভার্সিটির কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে আমরা সব ইউনিভার্সিটির গ্রাজুয়েশন ডিগ্রিকে আমরা আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেই না। এখানে আমরা টোটাল বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, পাবলিক প্রাইভেট, সব ইউনিভার্সিটির সিলেবাস আমরা অ্যাসেস করার পরে 23টা ইউনিভার্সিটিকে অ্যাপ্রুভাল দিয়েছি। যেই 23টা ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টের গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে তারা মাস্টার্স অথবা এমবিএ কোর্সগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আপনারা 23টা ইউনিভার্সিটি লিস্ট দেখতে পাচ্ছেন, প্রাইভেট পাবলিক মিলে, এবং 23টা ইউনিভার্সিটির মধ্যে আমি ওখানে উল্লেখ করে রাখি যে র্যান্ডম কিন্তু 23টা না। যে ইউনিভার্সিটিগুলোর সাথে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির সিলেবাস ম্যাচ করছিল তাদেরকে আসলে দেওয়া হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আছে আর্সেনাল ইউনিভার্সিটি, এআইইউবি আছে, দেন ব্র্যাক ইউনিভার্সিটি আছে, ড্যাফোডিল, ইস্ট ওয়েস্ট, ইস্ট ডেল্টা যেটা চিটাগাঙ্গে, আইইউবি, আইইউটি, তারপর আইআইইউসি, সিলেটে কিছু ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এগুলো তো আছে। এশিয়া প্যাসিফিক আছে, ইউআইইউ আছে, যেগুলো হচ্ছে ঢাকা, চিটাগাং, সিলেটে অবস্থিত। পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, এগুলোর নাম নাই। কারণটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে অ্যাসেসমেন্ট আছে এটাকে নুজার গাইড বলে। নুজার গাইডে হচ্ছে গিয়ে বাংলাদেশের কিছু পাবলিক ইউনিভার্সিটি আপনার সেকশন 1 ইউনিভার্সিটি বলে। সেকশন 1 ইউনিভার্সিটি হওয়ার কারণে সেগুলো এখানে লিস্টেড আমরা করি না, কারণ সেগুলো এমনিতে আগে থেকে কোয়ালিফাই করে স্টুডেন্টরা। এখানে শুধু সেকশন 2 ইউনিভার্সিটি গুলো আছে। তার মধ্যে প্রাইভেট পাবলিকের মধ্যে আমি দেখাতে পাচ্ছি যে আপনার জগন্নাথ ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আছে। এই ইউনিভার্সিটি গুলো থেকে যদি কারো গ্রাজুয়েশন কমপ্লিট থাকে, দেন শাহজালাল ইউনিভার্সিটি আছে, তারাও কিন্তু আপনার কোনো টার্মস এন্ড কন্ডিশন ছাড়া ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হচ্ছে মাস্টার্সে। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রিগুলোই সেম থাকবে। এর বাইরে ইউনিভার্সিটি থেকে যদি কারো গ্রাজুয়েশন থাকে, তারা কিন্তু ক্রেডিট ট্রান্সফার আনফরচুনেটলি করতে পারবে না। ইউনিভার্সিটি অ্যাক্রিডিটেশন, এখানে আরেকটা কথা আছে যে স্টুডেন্টরা কিন্তু জানতে চায় যে আমি যে একটা ইউনিভার্সিটিতে এত টাকা দিয়ে এত ইনভেস্ট করে পড়ালেখা করব, ইউনিভার্সিটি ডিগ্রিটাকে গ্লোবালি অ্যাকসেপ্টেড কিনা, সেটা কিন্তু জানতে চায়। এখানে আপনারা কিছু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কিছু প্রফেশনাল বডির নাম দেখতে পাচ্ছেন, সাচেস হচ্ছে কি আপনার সিপিএ অস্ট্রেলিয়া, সিএ, এনজেড, আইপিএ, যেগুলো হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টিং অ্যান্ড প্রফেশনাল মার্কেটিং ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট গুলো কিন্তু সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি ডিগ্রিটাকে অ্যাকসেপ্ট করছে, যার কারণে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি থেকে যারা গ্রাজুয়েশন করবে তারা কিন্তু এই সকল প্রফেশনাল বডির মেম্বারশিপ পেবে, মানে ওরকম খুব একটা ডিফিকাল্টি আর হ্যাসেল ফেস করতে হবে না মেম্বারশিপ নেবার ক্ষেত্রে। আপনারা অ্যাকাউন্টিং মেজরের ক্ষেত্রে দেখছেন যে কোন কোন ইনস্টিটিউটের মেম্বারশিপ আছে, সিপিএ অস্ট্রেলিয়া, দেন হচ্ছে সিএনজেড, সেটা হচ্ছে কানাডা বলছে নিউজিল্যান্ডের, আইপি অস্ট্রেলিয়া, দেন মার্কেটিং মেজররা পাচ্ছে হচ্ছে দুটো ইনস্টিটিউটের মেম্বারশিপ, এএমআই আর একটা হচ্ছে এএমএসআরসিএস। আদার মেজররাও পাচ্ছে এআইএম, অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অ্যাক্রিডিটেশন, এটা ব্যাচেলরের ক্ষেত্রে, এবং মাস্টার্সের ক্ষেত্রে কম বেশি সেম ইনস্টিটিউট থেকে তার অ্যাক্রিডিটেশন পাচ্ছে। লাইক হচ্ছে গিয়ে এমবিএ যারা করবে তারা পাবে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এটার অ্যাক্রিডিটেশন পাবে।
অ্যান্ড এমপিএ যারা করবে তারা 3টা প্রফেশনাল অ্যাকাউন্টিং বডি আছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, সবগুলোরই অ্যাক্রিডিটেশন আসছে। আমি আমার প্রেজেন্টেশনের শেষের দিকে এইখানে আমি একটু সময় বেশি নিব যে একটা স্টুডেন্ট যখন ডিসিশন নিবে যে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবে, তাকে কিন্তু কিছু অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশনের কিছু টার্মস প্রসেস ফলো করতে হবে এবং সাদার্ন ক্রস ইউনিভার্সিটির নিজস্ব কিছু ফিক্সড গাইডলাইন আছে, সেই গাইডলাইন ফলো করে স্টুডেন্টকে অ্যাপ্লাই করতে হয়। গাইডলাইনটা খুব একটা ডিফিকাল্ট না, কিন্তু জিনিসটা আমরা বলে থাকি খুব স্ট্রাকচার্ড একটা গাইডলাইন। স্টুডেন্টদেরকে এই গাইডলাইনটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হয়, কারণ এটা যদি একটু কম বেশি হয় ডকুমেন্ট, সেই ক্ষেত্রে অ্যাডমিশনটা কনফার্ম হয় না। ফার্স্ট প্রসেসটা হচ্ছে গিয়ে স্টুডেন্টকে অ্যাপ্লাই করতে হবে তার সকল একাডেমিক ডকুমেন্ট, পাসপোর্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের কপি সহ। এখানে একাডেমিক ডকুমেন্টের মধ্যে আমরা কিন্তু বোঝাতে চাচ্ছি যে এসএসসি এইচএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি লাগবে এখানে, সরি। দেন হচ্ছে যে ইউনিভার্সিটির একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যেটা ইউনিভার্সিটির ওয়েবসাইটেই থাকে, পিডিএফ একটা ফর্ম, সেটা স্টুডেন্টকে কমপ্লিটলি ফিল আপ করতে হবে। স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে শর্ট ফর্মে বলে এসওপি, এটাও ইউনিভার্সিটির একটা গাইডলাইন আছে, এটা ইউনিভার্সিটির একটা ফর্ম আছে, সেই ফর্মটা স্টুডেন্টকে ফিল আপ করতে হয়। তার মধ্যে কিছু কমন কিছু প্রশ্ন থাকে, যেমন হচ্ছে গিয়ে ওয়াই অস্ট্রেলিয়া, ওয়াই সাদার্ন ক্রস ইউনিভার্সিটি, দেন পোস্ট স্টাডি প্ল্যান, আফটার গ্রাজুয়েশন স্টুডেন্ট কি করতে চায়, তার ওয়ার্ক প্ল্যান কি, স্টাডি প্ল্যান কি, অস্ট্রেলিয়াতে সেটেল করার প্ল্যান আছে নাকি, দেন এই ডিগ্রিটা নেবার ফলে তার পার্সোনাল এবং প্রফেশনাল কি ভ্যালু অ্যাড করবে, সেই ইনফরমেশন গুলো তাকে স্টেটমেন্ট অফ পারপাসে মেনশন করতে হয়। এই ডকুমেন্ট গুলো যদি থাকে, অ্যাপ্লিকেশন ফর্ম, স্টেটমেন্ট অফ পারপাস, পাসপোর্ট কপি, আইএলটিএস অর ডিলিঙ্গুয়াল টেস্ট কপি, তাহলে স্টুডেন্ট সাকসেসফুলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি অ্যাডমিশন ডিপার্টমেন্ট 3 থেকে 5 দিন সময় নেবে ডকুমেন্টটাকে অ্যাসেস করার পরে। অ্যাসেস করার পরে ইউনিভার্সিটি 3 টাইপের রিপ্লাই দেয়। ফার্স্ট রিপ্লাই হচ্ছে ফুল অফার। ফুল অফার কখন দিবে? যখন একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট ম্যাচ করবে, আইএলটিএস এর যে এন্ট্রি রিকোয়ারমেন্ট ছিল যে 6 নো ব্যান লেস দেন 5.5 অর বিলিঙ্গুয়াল অ্যাবাভ 100, যেটা আমরা বলেছি এন্ট্রি রিকোয়ারমেন্ট, সেটা ম্যাচ করবে, অথবা যে সেকশন 2 সেকশন 1 ইউনিভার্সিটি লিস্ট, সেইখান থেকে যদি তার ডিগ্রি কমপ্লিট থাকে, স্পেশালি মাস্টার্স এর জন্য গ্রুপ ট্রান্সফার, এগুলো থাকলে ইউনিভার্সিটি ফুল অফার দিবে। আর যদি ইন কেস কোনো ডকুমেন্ট মিসম্যাচ থাকে, সাপোজ পাসপোর্টে মেয়াদ নাই, আইএলটিএস এর স্কোর কম আছে, অর স্টেটমেন্ট অফ পারপাস ইনকমপ্লিট, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি কন্ডিশনাল অফার দেবে এবং কন্ডিশনে মেনশন করে দিবে যে কোন ডকুমেন্টের মিসিং এর কারণে কন্ডিশনাল অফারটা আসছে। স্টুডেন্টকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে যখন স্টুডেন্ট ডকুমেন্টটা রেডি করে আবার রিভিশনের জন্য পাঠাবে, ইউনিভার্সিটি সেটা চেক করবে। চেক করে যদি তারা স্যাটিসফাইড হয়, তাহলে তাকে ফুল অফার দিয়ে দিবে, আর যদি স্যাটিসফাইড না হয় তাহলে আবার ফার্দার ডকুমেন্টস রিকোয়েস্ট করবে। এখানে বলে রাখি, স্টুডেন্ট কিন্তু কন্ডিশনাল অফার অ্যাপ্লাই করতে পারবে যদি তার আইএলটিএস না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু কন্ডিশনাল অফার জন্য অ্যাপ্লাই করা যাবে। তখন হচ্ছে স্টুডেন্ট বলবে যে আমি আইএলটিএস এর রেজিস্ট্রেশন করেছি, সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, রেজিস্ট্রেশনের এন্ড পেমেন্ট প্রুফ, সেটার জন্য কিন্তু ইউনিভার্সিটি তাকে কন্ডিশনাল অফার দিবে। এখানে আরেকটা জিনিস, ফুল অফারের ক্ষেত্রে আরেকটা ডকুমেন্ট ম্যান্ডেটরি, সেটা হচ্ছে পেমেন্টের জন্য আপনাকে হচ্ছে কিছু ডকুমেন্ট লাগবে। পেমেন্টের ডকুমেন্ট বলতে যে ইউনিভার্সিটিকে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে কিনা সেইটার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। ধরেন 1 বছরের টিউশন ফি প্লাস 1 বছর লিভিং, দেন ইন্স্যুরেন্সের কিছু ডকুমেন্ট আছে, সেগুলো আপনাকে, মেডিকেলের কিছু ডকুমেন্ট আছে, আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এগুলো দিতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে কিনা, ব্যাংক স্টেটমেন্ট স্পেশালি যে স্টুডেন্ট যাবে তার অথবা তার প্যারেন্টসের, এই ডকুমেন্টগুলো দেখার পরে কিন্তু ইউনিভার্সিটি বলবে যে ইউ আর রেডি টু পে না। তারপরে স্টুডেন্টকে টিউশন ফি পে করতে হবে। এটা বাংলাদেশে কিছু লিস্টেড ব্যাংক আছে, সে প্রাইভেট অথবা পাবলিক ব্যাংকের থ্রুতে আপনি স্টুডেন্ট টিউশন ফি পে করতে পারবে। টিউশন ফিটা পে করতে হয় আপনার $11,000 মতো পে করতে হয়, $10,000 প্লাস অস্ট্রেলিয়ান ডলার করে। এটা টিউশন ফি যখন পে করবে, পে করার পর ইউনিভার্সিটিকে তাকে পেমেন্ট অফ প্রুফ দিতে হবে, যেটা প্রুফ অফ পেমেন্ট বলছে, যেটা যে সুইফটে যেহেতু টাকাটা পে করতে হয়, সুইফট কোডের একটা কপি দিতে ইউনিভার্সিটিকে। ইউনিভার্সিটি ডকুমেন্টটাকে অ্যাসেস করার পর যখন তাদের ব্যাংকে টাকা ঢুকবে, স্টুডেন্টকে একটা কনফার্মেশন অফ এনরোলমেন্ট দেবে, যেটাকে সিওই বলে।
এই সিওই ডকুমেন্টটা ভিসা অ্যাপ্লাই করার জন্য ম্যান্ডেটরি। তার মানে আমরা এখানে স্টেপ দেখলাম যে প্রথমে স্টুডেন্ট তার সকল ডকুমেন্টস অ্যাপ্লাই করবে, সেকেন্ড স্টেপে হচ্ছে ইউনিভার্সিটি সবগুলো ডকুমেন্ট অ্যাসেস করার পর তারা ফিডব্যাক দিবে একটা ফুল অফারের জন্য এলিজিবল কিনা কন্ডিশনাল অফার। ফুল অফার আসার পরে স্টুডেন্টকে টিউশন ফি পে করতে হবে। পে করার পরে স্টুডেন্ট একটা কনফার্মেশন অফ এনরোলমেন্ট লেটার পাবে, যেটা ইমেলে আসে, একটা পিডিএফ ইমেলে বডিতে ডেসক্রিপশন দেওয়া থাকে, এবং সাথে একটা পিডিএফ কপি আসে যেটা স্টুডেন্ট ডাউনলোড করে প্রিন্ট করতে পারে। কনফার্মেশন অফ এনরোলমেন্ট আসার পরে স্টুডেন্টকে ভিসা অ্যাপ্লাই করতে হবে। এখানে বলে রাখি আমাদের ইউনিভার্সিটির একটা রুল হচ্ছে গিয়ে কোনো স্টুডেন্ট ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারে না। ওভারঅল অ্যাডমিশন প্রসেসটা তাকে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি কোনো রেজিস্টার্ড এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এজেন্ট বলতে এখানে আমরা আসলে বিজনেস পার্টনারদেরকে বুঝাই। আমাদের প্রতিটা কান্ট্রিতে কিছু বিজনেস পার্টনার থাকে। বাংলাদেশে ফর এক্সাম্পল পিনাকেল কনসালটেন্সি আমাদের একজন বিজনেস পার্টনার, ওনাদের মাধ্যমে স্টুডেন্টকে অ্যাপ্লাই করতে হবে, এবং এজেন্টই কিন্তু স্টুডেন্টের ভিসা লজমেন্টের রেসপন্সিবিলিটি নিবে ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী। তারপর যদি স্টুডেন্ট যদি ভিসা সাকসেসফুল হয়, সেই ক্ষেত্রে তাকে হচ্ছে গিয়ে ওরিয়েন্টেশনের আগে প্লেনের টিকিট কেটে অস্ট্রেলিয়া যেতে হবে। ইন কেস যদি ভিসা না হয়, তাহলে ইউনিভার্সিটি তার ফুল টাকাটাই রিফান্ড করবে। এইটা হচ্ছে গিয়ে ওভারঅল প্রসেস। এই পেজে যে সামারি আছে, ফার্স্ট স্টেপ অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই করে সাকসেসফুল হলে অফার লেটার আসবে। অফার লেটারের পর জিটিই বলতে যে ওইখানে যে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, স্টুডেন্টের এজ, ইউনিভার্সিটির র্যাঙ্কিং, বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করছে কিনা, দেন হচ্ছে কি আপনার স্টাডি গ্যাপ আছে কিনা, অথবা আইএলটিএস স্কোর মিট করছে কিনা, সেগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করার পরে অফারের পর সে পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে এনরোলমেন্ট লেটার পাবে, সিওই পাবে, যেটা সিওই বলে আমরা। সিওই পরে পাওয়ার পরে সে ভিসা অ্যাপ্লাই করবে, ভিসা অ্যাপ্লাই করার পর অস্ট্রেলিয়া যাবে। এটা হচ্ছে ওভারঅল প্রসেস। আমি আমার প্রেজেন্টেশন একদম শেষে চলে আসছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। শামসু ভাই, থ্যাংক ইউ। আপনি আসলে প্রেজেন্টেশনে আমার মনে হয় যে টপ টু বটম সবগুলোই কভার করে ফেলেছেন। এখন আমরা বিশ্বজিতের কাছে একটু জানবো। বিশ্বজিৎ একটু বলবো যে অস্ট্রেলিয়া যারা অ্যাপ্লাই করতে চায়, কোন কোন পয়েন্টস তুমি মনে করো কি পয়েন্টস কোনগুলোতে তাদের খেয়াল করা উচিত বিফোর অ্যাপ্লিকেশন? অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্টরা যখনই অ্যাপ্লাই করতে চাইবে, ফার্স্ট অফ অল শামস ভাই যেরকম বলেছে, তার ফার্স্ট অফ অল দেখতে হবে তার একাডেমিক রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা। যেমন ব্যাচেলার ডিগ্রিতে অ্যাপ্লাই করতে হলে মিনিমাম এইচএসসি কমপ্লিট থাকতেই হবে, এইচএসসি অথবা ইকুইভ্যালেন্ট এ লেভেল। তো যদি ওই রকম কমপ্লিট ম্যাচ না করে তাহলে অ্যাপ্লাই করা যাবে না, পুরোপুরি ম্যাচ করতে হবে। প্লাস যেটা হচ্ছে অনেক ইউনিভার্সিটি গুলা যারা আছে, যেমন ক্যাটাগরি 1 বা 2, তারা অনেকে আইএলটিএস বা ইকুইভ্যালেন্ট টেস্ট গুলা তারা অ্যাকসেপ্ট করে। অনেক ইউনিভার্সিটি আছে যে স্টুডেন্টের অনেক সময় একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে, মিডিয়াম ইনস্ট্রাকশন দেখেও কিন্তু অনেক সময় স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দেয়। কিন্তু সেই ক্ষেত্রে আসলে এটা প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাডভাইজেবল যে আপনারা ওই জন্য বসে না থেকে আপনারা আইএলটিএস অবশ্যই দিবেন। আইএলটিএস এর মিনিমাম যেটা রিকোয়ারমেন্টস, ব্যাচেলরের ক্ষেত্রে 6, নো ব্যান্ড 5.5, এবং মাস্টার্স এর ক্ষেত্রে 6.5, নো ব্যান্ড লেস দেন 6। তো অস্ট্রেলিয়া আসলে কিন্তু অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বলে কিউএফ লেভেল আছে, যেগুলো একবারে সার্টিফিকেট কোর্স থেকে শুরু করে ব্যাচেলর মাস্টার্স কোর্স পর্যন্ত এক একটা কোর্সের আলাদা আলাদা এন্ট্রি রিকোয়ারমেন্ট আছে। যেমন আমি ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে যদি স্টুডেন্ট আইএলটিএস 6 পয়েন্ট দিয়ে হয়, অস্ট্রেলিয়ায় কিন্তু যেমন সেক্টর আছে, যেমন স্কুলিং সেক্টর, ভেট সেক্টর, ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি সেক্টর। কিছু কিছু ইনস্টিটিউট আছে, যেমন গভর্নমেন্ট টেফ ইনস্টিটিউট অথবা কিছু প্রাইভেট কলেজ আছে, তারা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং দেয়, যেমন ডিপ্লোমা লেভেলের কোর্স। ডিপ্লোমা লেভেলের কোর্স গুলোতে কিন্তু আইএলটিএস এর রিকোয়ারমেন্ট আর একটু কম, যেমন ওভারঅল 5.5, অনেকে আবার হয়তো 5-এও নেয়। কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে ইন প্রিন্সিপাল, যেমন সাউদার্ন ক্রস ইউনিভার্সিটিতেই তারা কিন্তু 6 এর নিচে নিবে না, বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি লাগবে। তো সামসাই যেরকম বলেছে, স্টুডেন্ট ইচ্ছা করলে অল্টারনেটিভ টেস্ট যেমন ডুওলিঙ্গো বা অন্যান্য টেস্টও দিতে পারে, কিন্তু স্টুডেন্টদেরকে পুরোপুরি এটার ব্যাপারে প্রিপেয়ার থাকতে হবে। নাম্বার 2, যেটা স্টুডেন্ট অ্যাপ্লাই করার সময় ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে যে আমি আসলে অ্যাপ্লাই করার আগেই আমার প্যারেন্টস এর সাথে আসলে বা আমার ফ্যামিলির সাথে আসলে এটা ডিসকাস করে নেওয়া উচিত যে আমার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা কিরকম।
আমি ব্যাংকে যে ফান্ডটা দেখাবো সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে আমার টিউশন ফিস, যেটা আমি পেমেন্ট করে দিলাম, তার রিমেইনিং যে ফিসটা, প্লাস আমার যে লিভিং এক্সপেন্স। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে লিভিং এক্সপেন্স ওদের গভর্নমেন্ট থেকে নির্ধারণ করে দেওয়া আছে অস্ট্রেলিয়ান ডলার $21,000 মতো, 21,000 সামথিং। তো এইটা প্লাস আমার ওভারসিজ স্টুডেন্ট হেলথ কাভারেজ প্লাস আমার ট্রাভেল কস্ট সব মিলিয়ে আমাকে একটা ফান্ড রাখতে হবে। যেমন আমার সাপোজ আমার টিউশন ফি যদি $20,000 হয় বা $30,000 হয়, আমি $10,000 দিয়ে দিলাম, বাকি থাকবে $20,000 প্লাস আমার লিভিং এক্সপেন্স আরো $20,000 প্লাস আমার হেলথ ইন্স্যুরেন্স যদি আমি পে করে দেই, আমার ট্রাভেল কস্ট আরো আছে, সব মিলিয়ে ধরেন হয়তো আমার 40 বা $45,000। এই ইকুইভ্যালেন্ট 25-26 লাখ টাকা বা 30 লাখ টাকা আমার ব্যাংকে দেখাতে হবে। এই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো রিকোয়ারমেন্ট মানে নেই যে কে দেখালে সবচেয়ে ভালো হয়। তবে আমরা অ্যাডভাইজেবল যে আসলে ফার্স্ট ব্লাড দেখানোটা বেটার ফান্ডিংটা। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেটা আমি অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে দেখেছি, যে ওরা এটা খুব এনকারেজ করে যে ইন কেস আপনার অন্য কোনো কান্ট্রিতে যদি ভিসা রিফিউজাল থাকে সেটা যেন আপনি অনেস্টলি মেনশন করেন। জি 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 জি। সেটাই আমি সেটাই আচ্ছা, তাহলে নাম্বার 3, একটা স্টুডেন্টকে মানে মাথায় রাখতে হবে যেটা, তার হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সবসময় জিটি রিকোয়ারমেন্টটা দেখে, জেনুইন টেম্পোরারি এন্ট্রান্ট কিনা। সেই ক্ষেত্রে আপনি কখনোই কোনো স্টুডেন্টকে মানে আমরা এনকারেজ করি না যে কখনো কোনো এসওপি মানে যেটা স্টেটমেন্ট অফ পারপাস, এটা আপনি কোথাও থেকে কপি করেন বা কোথাও থেকে দেখে লিখেন। এটা কমপ্লিটলি নিজে ভালো করে রিসার্চ করে লিখতে হবে, বিকজ আপনাকে এমবাসি থেকে জিটি ইন্টারভিউ নিতে পারে বা ইনস্টিটিউট থেকেও ইভেন নেয় সবার। তো সেই ক্ষেত্রে আপনি যাতে প্রিপেয়ার থাকেন, যাতে আপনার ইউনিভার্সিটি গুলা বা এমবাসি জানে যে আপনি ওয়েল প্রিপেয়ার্ড টু অ্যাপ্লাই ফর ভিসা। আর সামহাই যেরকম বললো ওইটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, যে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আমাকে অবশ্যই মানে ইনক্লুড করতে হবে যে আমি আসলে কোনো ফলস ইনফরমেশন যেন না দেই। আমার কোথাও যদি কোনো রিফিউজ থাকে বা অন্য কোনো যদি কোনো ভিসার জন্য আমি অ্যাপ্লাই করা থাকি, এইসব ইনফরমেশন গুলা কিন্তু বা আমার নামে কোনো যদি ক্রিমিনাল রিপোর্ট থাকে, এই ইনফরমেশন গুলা কিন্তু অবশ্যই ট্রুথফুলি আমাকে অ্যান্সার করা উচিত, করতে হবে। ওকে, থ্যাংক ইউ বিশ্বজিৎ। সো আমরা আরেকটু ডিটেলসে জানি যে স্পন্সর যেটা দেখাইতে হয়, এটার অনেক স্টুডেন্টদের কিন্তু প্রশ্ন থাকে যে আসলে ব্যাগ কতদিন পুরানো লাগবে, ব্যাক ডেটেড লাগবে কিনা, বা সাপোর্টিং ডকুমেন্টস কি কি দিতে হবে, এগুলো সম্পর্কে একটু ডিসক্রাইব করুন প্লিজ। আচ্ছা, এখানে যেটা হয় যে ফান্ডটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের বা অস্ট্রেলিয়ান এম্বাসির এরকম রিকোয়ারমেন্ট আছে যে আপনি ফান্ডটা যদি আপনার রিসেন্ট বা আপনার যদি একসাথে ইয়ে হয়, আপনি এই টাকাটা আসলে কোথায়, আসলে মেইনলি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ফান্ডটা জেনুইনলি আপনার আছে, আপনি যে কারো কাছ থেকে লোন করে আনেন নাই, বা আপনার যে সিরিয়াসলি অ্যাবিলিটি আছে বা আপনার সিরিয়াসলি ফান্ডটা আছে সেটা শো করা। সেক্ষেত্রে ইফ এনি কেস কারো যদি রিসেন্ট বা লার্জ অ্যামাউন্ট জমা হয় একসাথে, সেক্ষেত্রে সেটা সোর্সটা দেখাতে হবে যে আপনি কোথা থেকে পেয়েছেন। অনেকে অনেক কিছু সেল করে যদি কোনো কোথাও থেকে টাকা অ্যাকুমুলেট হয়, সেটা ডকুমেন্টস প্রপারলি ডকুমেন্টস দেখাতে হবে। নাম্বার 2, ধরেন আমি আমি একজন বিজনেসম্যান, আমি ফান্ড দেখাতে যাচ্ছি, আমার বিজনেস অ্যাকাউন্টের টাকা আছে, আমি যদি সেখান থেকে আমার সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে দেখাই সেটাও হবে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ফান্ডটা সেভিংস অ্যাকাউন্ট অথবা এফডিআর থাকতে পারবে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু পোস্ট অফিস ফান্ড অ্যাকসেপ্টেবল না, বা কিছু বন্ড আছে যেগুলো অ্যাকসেপ্টেবল না, এবং পোস্ট অফিস বা অন্যান্য ব্যাংক বাদে অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ফান্ডটা অ্যাকসেপ্ট ওরা করে না। নাম্বার 2, যেটা হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য স্টুডেন্টদেরকে ফান্ড দেখাতে হবে, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সির কাগজপত্র। নাম্বার 2 যেটা দেখাতে হবে সেটা হচ্ছে সোর্স অফ ফান্ড, আমি আসলে এই টাকাটা কোথা থেকে পেলাম। নাম্বার 3 হচ্ছে আমার সোর্স অফ রেগুলার ইনকাম, যে আমার আসলে জেনুইনলি আমার মানে আসলে এরকম ইনকাম আছে কিনা যে এই টাকাটা আমার খরচ করার মতো অ্যাবিলিটি আছে কিনা। সেটা প্রুফ করার জন্য স্টুডেন্টদেরকে বা স্টুডেন্টের প্যারেন্টস এর যেটা করতে হবে বা স্পন্সরের যেটা করতে হবে সেটা হচ্ছে তার যে ইনকাম সোর্সের যে ডকুমেন্টস গুলো সেগুলো দেখাতে হবে। আপনি যদি বিজনেসম্যান হন সার্টেন ডকুমেন্টস দেখাতে পারবেন, আপনি যদি জব হোল্ডার হন সার্টেন ডকুমেন্টস দেখাতে পারবেন, কেউ রিটায়ারমেন্ট বেনিফিট থেকে ইনকাম পায় তিনি ওইভাবে দেখাতে পারবে। অনেকে দেখা গেছে ফরেন রেমিটেন্স ইনকাম করে, তার জন্য আলাদা ডকুমেন্টস আছে। আসলে এক একজনের এক এক রকম ডকুমেন্টস দেখাতে হয়।
সেগুলো আসলে আমরা স্টুডেন্টদেরকে প্রপারলি ওইভাবে গাইড করে দিব যখন স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে। থ্যাংক ইউ। আমাদের সেশনের মধ্যে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দিব, তার মধ্যে একটা ভাইটাল ইনফরমেশন আমি শেয়ার করতে চাই। আপনারা যারা পিনাকেল থেকে অ্যাপ্লাই করতে চান, আমরা এতটুকু কনফার্ম করি যে আসলে ফর অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং বিফোর ভিসা আফটার ভিসা পিনাকেলে কোনো পে করতে হয় না। দ্যাট মিনস অফার লেটারের জন্য আপনার কোনো পে করতে হবে না। ইভেন আপনার ভিসা পাওয়ার পরেও আমরা অনেক দেশের ক্ষেত্রে সার্ভিস চার্জ নিয়ে থাকি, অস্ট্রেলিয়ার জন্য কিন্তু কোনো সার্ভিস চার্জ নেওয়া হয় না। আমরা একটু ক্লিয়ার করি আমাদের ভিউটা, কেন অস্ট্রেলিয়া সার্ভিস চার্জ নিচ্ছি না, কেন কানাডা সার্ভিস চার্জ নিচ্ছি। আসলে আমরা পিনাকেল থেকে যেগুলো দেশ প্রসেস করি, আমরা ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই সব দেশে কোনো সার্ভিস চার্জ নেই না। রিজন হচ্ছে এইসব দেশগুলো অলমোস্ট কমিশন যেটা থাকে সেটা গ্যারান্টেড থাকে। আমরা ইউএসএ, কানাডাতে সার্ভিস চার্জ নেই। রিজন হচ্ছে যে আমাদের স্টুডেন্টগুলো আমরা দেখেছি যে স্টুডেন্ট দেশে যাওয়ার পরে ইনস্টিটিউট চেঞ্জ করে ফেলে, অনেকে কন্টিনিউ করে না। সো আমরা যদি শুধু কমিশনের উপর বেস করে কাজ করি সেটা আমাদের জন্য প্রবলেম। কারণ আপনারা সবাই জানেন যে আমরা যারা এই লাইনে আছে, আমাদের এটা চ্যারিটি না, আমরা এটা যেহেতু আমরা এটা আমাদের মেন বিজনেস। সো এইখান থেকে ইনকাম করে আমার অফিস মেনটেন করতে হয়। সো দ্যাট মিনস যেসব দেশে আমরা কমিশন গ্যারান্টেড সেসব দেশে পিনাকেল কোনো সার্ভিস চার্জ নেয় না। ইউকের জন্য আমরা কোনো সার্ভিস চার্জ নিই না, নিউজিল্যান্ডের জন্য কোনো সার্ভিস চার্জ নিই না, অস্ট্রেলিয়ার জন্য কোনো সার্ভিস চার্জ নিই না। থ্যাংক ইউ। সো এইখানে একটা প্রশ্ন ছিল, স্পাউস ভিসা অ্যাপ্লাই করা পসিবল কিনা? শামস ভাই যদি একটু অ্যান্সার দিতেন যে স্পাউস ভিসা। আচ্ছা, স্পাউস ভিসা হচ্ছে যে অস্ট্রেলিয়ার, যতটুকু আমি জানি যে অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশন মধ্যে পসিবল। অস্ট্রেলিয়া স্যার আমি একটু বলি, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু হাজবেন্ড ওয়াইফ যদি কেউ চায় একসাথে অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, এখানে আমি জাস্ট অ্যাড করি যে সাদার্ন ক্রস ইউনিভার্সিটি যেটা হয়েছে যে 2017-18 কিছু স্পাউস ভিসা বাংলাদেশ থেকে রিফিউজড হয়েছিল, যার কারণে আমরা একেবারে নেগেটিভ না, কিন্তু আমরা বলছি যে স্টুডেন্ট আগে ইন্ডিভিজুয়াল নিজের ভিসাটা এনশিওর করবে, দেন সে ওখানে ওরিয়েন্টেশন অ্যাটেন্ড করার পরে তারপরে তার স্পাউসের জন্য ভিসা অ্যাপ্লাই করবে। এটা বাংলাদেশের জন্য এটা আমরা এই রুলটা রাইট নাও মেনটেন করছি। ওকে, সো ইনফরমেশন হচ্ছে যদি সাউদার্ন ক্রস অ্যাপ্লাই করতে চান, আমরা ইউনিভার্সিটি যেটা রিকোয়ারমেন্টস বা শামস ভাই যেটা বললেন যে আপনারা মেইন অ্যাপ্লিকেন্ট আগে অ্যাপ্লাই করতে হবে, ভিসা পাওয়ার পরে ওই দেশে যাওয়ার পরে আপনি স্পাউস নিতে পারবেন। তবে যেহেতু অস্ট্রেলিয়া ও সবগুলো ইউনিভার্সিটি ইভেন স্পাউস একসাথেও ভিসা হয়, আমার মনে হয় যে পরে ভিসা নিয়ে জটিলতা হবে না। শামস ভাই এটাকে একটু বলবেন যে স্পাউস ভিসা পরে কি রিফিউজ হওয়ার কোনো চান্স থাকে কিনা? না, স্পাউস ভিসা পরে রিফিউজ হবে না, কারণ যেটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট তো কোনো ইনফরমেশন তো হাইড করে যাচ্ছে না, সে আগে মেনশন করেছে যে সে মেরিট এবং সে স্টাডি পারপাসের জন্য যাচ্ছে, এবং সে যখন ওরিয়েন্টেশন অ্যাটেন্ড করবে, ক্লাস স্টার্ট করবে, দ্যাট মিনস সে কিন্তু যেই পারপাসে অস্ট্রেলিয়া গেছে সেটা কিন্তু সে কন্টিনিউ করছে, এই কারণে তার ভিসা রিফিউজ হবে না। সো অনেক দেশে আমরা জানি যে স্পাউস ভিসা ডিফিকাল্ট, যেমন ইউএসএ বা কানাডা, অনেক দেশে কিন্তু স্পাউস ভিসা ডিফিকাল্ট। সো এখানে একটা ইনফরমেশন হচ্ছে যে অস্ট্রেলিয়ার জন্য স্পাউস ভিসা ডিফিকাল্ট না, স্পাউস ভিসা অলমোস্ট 100% কনফার্ম বলতে পারেন। সেক্ষেত্রে প্রবলেম শুধু যদি হয় আপনি যদি সব ইনফরমেশন অ্যাকুরেট দেন, কোনো ইনফরমেশনে আপনার প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আপনার স্পাউস ভিসা গ্যারান্টেড। শামস ভাই আমাদের সাথে আপনি যেটা শেয়ার করলেন যে স্কলারশিপ 25%, যেটা এর বাইরে অনেক দেশে আমরা জানি যে ওই দেশে স্টুডেন্ট যাওয়ার পরে মেরিট স্কলারশিপ থাকে। দ্যাট মিনস ওইখানে যে রেজাল্ট ভালো করলে, এই টাইপের কোনো অপশন আছে কিনা আমাদের স্টুডেন্টদের জন্য? স্টুডেন্টের জন্য আছে। আমাদের এখন যেটা এটা হচ্ছে এন্ট্রি স্কলারশিপ। বাংলাদেশি যদি স্টুডেন্ট হয়, শুধু বাংলাদেশ থেকে না, ধরেন মিডল ইস্ট অন্য দেশ থেকে অ্যাপ্লাই করছে, ইভেন এমনও হতে পারে যে সাদার্ন ক্রস অ্যাপ্লাই করছে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়ছে, ক্রেডিট ট্রান্সফার করে নেক্সট সেমিস্টার থেকে সে পড়বে। এই স্টুডেন্টের জন্য বাংলাদেশে যদি ভ্যালিড পাসপোর্ট থাকে, সে 25% স্কলারশিপ পাবে। ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর সে যদি রেজাল্ট যদি আউটস্ট্যান্ডিং করে, সাপোজ 3.8 এরকম 3.9 পায়, সেই ক্ষেত্রে সে মেরিট বেসড স্কলারশিপ ইউনিভার্সিটির ওই মুহূর্তে যে প্যাকেজটা থাকবে মেরিট বেসড স্কলারশিপে, সেটার জন্য এলিজিবল হবে। এটা এখন যেটা পাবে এটা কান্ট্রি স্কলারশিপ বাংলাদেশি স্টুডেন্টের জন্য। এবং এটা কি সব প্রত্যেক বছর পাচ্ছে তো স্কলারশিপটা? জি, প্রতি বছর পাচ্ছে। ওকে, আমরা একটা কোশ্চেন নিয়ে নিই। কোশ্চেনটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। 2010 এসএসসি Kyongdae University, South Korea. Could you please tell us can I সবসময় যদি অ্যানসার দিতেন, কোশ্চেনটা আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি, এখানে আমি একটা মেনশন করি যে অস্ট্রেলিয়ার একটা ভিসা অ্যাপ্লিকেশন একটা ক্রাইটেরিয়া আছে যে ইউনিভার্সিটি যদি র্যাঙ্কিং অ্যাসেসমেন্ট লেভেল 2 তে থাকে, আবার অস্ট্রেলিয়ার ওই কান্ট্রির জন্য যদি লেভেল 2 তে থাকে, সাপোজ বাংলাদেশ এখন অ্যাসেসমেন্ট লেভেল 2 তে ভিসা অ্যাসেসমেন্ট অনুযায়ী, সাদার্ন ক্রস ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট লেভেল 2 তে,
সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আইএলটিএস ম্যান্ডেটরি না। কিন্তু হাই কমিশনের কিন্তু রাইট আছে যে কোনো সময় বলতে পারে যে তোমার ওভারঅল রেজাল্ট আমরা স্যাটিসফাইড না, তোমার মনে হচ্ছে যে তোমার ইংলিশ উইক আছে, তুমি ডিগ্রি কমপ্লিট করার জন্য এলিজিবল না, সেই ক্ষেত্রে কিন্তু তারা আইএলটিএস যেতে পারে। ওই জন্য আমরা বলছি যে অ্যাডমিশন কনফার্ম করার জন্য মিনিমাম একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেন কমপ্লিট থাকে, যেটা ইউনিভার্সিটি ডিলিঙ্গো এখন একসেপ্ট করছে। যদিও হাই কমিশন কিন্তু এখন ডিলিঙ্গো একসেপ্ট করছে না অস্ট্রেলিয়ার, কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্রাইটেরিয়া অনুযায়ী ডিলিঙ্গো লাগবে। অ্যান্সার হচ্ছে গিয়ে আইএলটিএস সাদার্ন ক্রসের জন্য ম্যান্ডেটরি না, ইভেন অস্ট্রেলিয়া কিছু ইউনিভার্সিটির জন্য ম্যান্ডেটরি না যারা হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি। কিন্তু রিস্ক অ্যাভয়েড করার জন্য আমরা এনকারেজ করি অ্যাটলিস্ট আইএলটিএস সহ অ্যাপ্লাই করার জন্য। ওকে শামস ভাই, তাহলে যেটা ইনফরমেশন হচ্ছে যে আমাদের যেহেতু ইউনিভার্সিটি ডুওলিঙ্গো একসেপ্ট করছে, জি তাহলে যদি কেউ ডুওলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করে ভিসার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা? না, ভিসার ক্ষেত্রে প্রবলেম নেই, কারণ স্টুডেন্ট কিন্তু ভিসা ক্রাইটেরিয়া ম্যাচ করছে, জিটি যে গাইডলাইন আছে সেটা কিন্তু 100% ফুলফিল করছে, সেই ক্ষেত্রে প্রবলেম নেই। ভিউয়ার্স, আপনাদের জন্য আমরা একটু বলে রাখি, যেহেতু ডুওলিঙ্গোটা আসলে একটা নিউ টার্মস বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, আমাদের পিনাকেলের ইউটিউব যে চ্যানেল আছে সেখানে আমরা একটা ভিডিও আপলোড করেছি যেটাতে টপ টু বটম ডিটেলস দেওয়া আছে। ডুওলিঙ্গো টেস্ট কেমন, কিভাবে দিতে হবে, কত খরচ হবে, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, ইভেন প্র্যাকটিস টেস্টের জন্য আমরা কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি। সো যারা ডুওলিঙ্গো সম্পর্কে ইভেন ইউটিউবে গেলে আপনি অনেক ভিডিও পাবেন। এটা মাত্র $49 দিয়ে দেওয়া যায়, 2 দিনের মধ্যে রেজাল্ট হয়, 2 ইয়ার্স রেজাল্টের ভ্যালিডিটি থাকে। সো আপনারা এটা ট্রাই করতে পারেন। এবং আমার যেহেতু সাউদার্ন ক্রসের জন্য শামস ভাই বলেছেন যে 100 আপ, ওদের পরীক্ষা কিন্তু ওভারঅল পরীক্ষা হয় 160-র মধ্যে। সো 100 পাওয়া, আমি 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 যেটা মনে করি যারা আইএলটিএস 5.5 বা 5 ও পায় তাদের জন্য কিন্তু ডুওলিঙ্গে 100 পাওয়া পসিবল। সো আপনারা এটা পাশাপাশি ট্রাই করতে পারেন। এখন আমরা চেষ্টা করব, আমাদের আর কোনো প্রশ্ন আছে? এখানে একটা প্রশ্ন ছিল সোহেল রানা, যেটা অলরেডি আমার মনে অ্যান্সার দেওয়া হয়ে গেছে। এখন শামস ভাই আমাদের সাথে একটু শেয়ার করবেন যে অস্ট্রেলিয়ার ভিসা রেশিও কেমন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য? বাংলাদেশি স্টুডেন্টের জন্য আমার অ্যাসেসমেন্ট লাস্ট ইয়ারে অন্য কান্ট্রি চেয়ে অস্ট্রেলিয়ার ভিসা রেশিও অনেক বেশি। ইভেন কোন বছরই বাংলাদেশ থেকে আসলে 85%-এর নিচে ভিসা হয় না, এটা 90% অ্যাবাভ থাকে। ইভেন আমাদেরও লাস্ট ইয়ারে এই বছরে যদি আমি বলি ফেব্রুয়ারি থেকে আমাদের ভিসা সাকসেস ছিল 100%, এবং লাস্ট ইয়ারে আমাদের দুইটা ইনটেকেও 100% ছিল। খুব রেয়ার কেস ভিসা যদি রিজেক্ট হয়, রিজেক্টের আসলে ক্রাইটেরিয়া হচ্ছে একটাই, ইন কেস আপনি যদি কোনো ইনফরমেশন হাইড করেন, সাপোজ আপনি ম্যারিড কিন্তু আপনি ওখানে অ্যাপ্লাই করেছেন আনম্যারিড হিসাবে দেখিয়েছেন, অথবা আপনার অন্য কোনো দেশে ভিসা রিফিউজাল ছিল সেটা আপনি মেনশন করেন নাই, এই টাইপের ক্রাইটেরিয়াতে মূলত ভিসা রিফিউজড হয়। আদারওয়াইজ যদি এসওপি ঠিক থাকে, ইউনিভার্সিটি অ্যাডমিশন কনফার্ম থাকে, সব ডকুমেন্ট ঠিক থাকে, খুবই রেয়ার কেস ভিসা রিফিউজ হওয়ার। থ্যাংক ইউ। এইখানে একটা প্রশ্ন ছিল আইএস 5 দিয়ে পসিবল 4 ইয়ার্স স্টাডি গ্যাপ। স্টাডি গ্যাপটা খুব একটা ভাইটাল পয়েন্ট মনে হয় অস্ট্রেলিয়ার জন্য। অস্ট্রেলিয়ার জন্য হ্যাঁ, খুবই। জি, আমি এটা ইচ্ছা করে প্রেজেন্টেশন আসলে ডিটেইলে বলি না, কারণ ডিসকাশনে বলার জন্যই। আমাদের যেটা ক্রাইটেরিয়া আছে যে এইচএসসি যদি 2018-এ পাস করে সে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাকে আপনার মেনশন করতে হবে যে সে লাস্ট 2 বছর কি করছে। এরকম যদি আপনার যদি স্টাডি গ্যাপ আরো বেশি থাকে, সাপোজ যে ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট টু এইচএসসি কমপ্লিট করে অ্যাপ্লাই করছে 3-4 বছর গ্যাপে, তাকে অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, সে কি কোথাও জব করছিল কিনা বা মেডিকেল গ্রাউন্ডে তার গ্যাপ ছিল কিনা। কিন্তু স্টাডি গ্যাপ থাকলে ব্যাচেলরে অ্যাডমিশন খুবই ডিফিকাল্ট, মাস্টার্স এর ক্ষেত্রে হবে, কারণ বাংলাদেশি একটা প্র্যাকটিস আছে যে গ্রাজুয়েশন করার পরে অনেক বছর জব করে কিছু টাকা ইনকাম করার পর তারপর সে প্ল্যান করে একটা এমবিএ করবে বাইরের দেশে। সেই ক্ষেত্রে আপনার মাস্টার্স এর স্টাডি গ্যাপটা খুবই ইজিলি মেনশন করা যায় এবং ভিসা পাওয়ার বা অ্যাডমিশন কনফার্ম হওয়ার চান্স থাকে। কিন্তু ব্যাচেলরের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, আমাকে যদি বলেন আমি বলবো যে ডিফিকাল্ট। 2018 পর্যন্ত এইচএসসি থেকে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু 17 হলে চান্সেস অলমোস্ট নাই। আচ্ছা, মাস্টার্সের জন্য কি কোনো লিমিট? পাশাপাশি আমি একটু বলে রাখি স্যার, যেটা হচ্ছে মানে আমাদের আসলে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আসলে ওইভাবেই বলা উচিত যে আসলে অনেক বছর মানে 3 বছর 4 বছর যদি মোর দেন 2 ইয়ার্স গ্যাপ থাকলে আসলে অ্যাপ্লাই না করাই বেটার, আনলেস আমার যদি খুব ভালো কোনো কাগজপত্র না থাকে। অনেকে দেখা গেছে মেডিকেল রিজনে বা অন্য কোনো কারণে অনেক সময় গ্যাপ হতে পারে, সেই ক্ষেত্রে যদি প্রপার ডকুমেন্টারি এভিডেন্স দেওয়া যায় সেক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও এমবাসিও এই জিনিসগুলা কোশ্চেন করবে, সেই ক্ষেত্রে ক্লিয়ারলি অ্যান্সার থাকতে হবে আমার, এবং প্রত্যেকটা ডকুমেন্টারি এভিডেন্স থাকবে।
সেটা ঠিক আছে, বাট আমার মনে হয় মাস্টার্সের জন্য যে একটু ফ্লেক্সিবল আছে জব। মাস্টার্সের জন্য গ্যাপ অ্যালাউড, কারণ মাস্টার্সের জন্য অনেকে দেখা গেছে অনার্স পাস করার পরে অনেকে দেখা গেছে 10 বছর জব করে, তারপরেও অ্যাপ্লাই করলে এমবাসি কোনো কোশ্চেন করে না, কারণ এমবিএ ইটসেলফ ইটস আ প্রফেশনাল কোর্স। অনেকে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এমবিএ কোর্সে যায় বা মাস্টার্স কোর্সে যায় অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এমবাসি কোনো প্রশ্ন করে না। জি, সাদার্ন ক্রসে যেটা হচ্ছে মাস্টার্সের জন্য আমরা এজ লিমিট দিয়েছি 30, তারপর এখানে একটু ফ্লেক্সিবিলিটি আছে, কারণ আমরা এটা বলে রাখা ভালো যে অনেক পাসপোর্ট এজ এন্ড রিয়েল এজের মধ্যে একটু কম বেশি থাকে। আরেকটা হচ্ছে কি 30-35 পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাপ্লাই করা যায়, কিন্তু ইন কেস যদি এজ যদি 35 প্লাস হয় সেক্ষেত্রে ভিসা দিতে চায় না, বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল থাকে না তখন। সো ভিউয়ার্স, আমরা তাসকিনের অ্যান্সারটা দিই। তাসকিন, যেহেতু তোমার 4 বছরের গ্যাপ আছে, এটা আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার জন্য কনসিডার না করা ভালো। আইএলটিএস 5 প্রবলেম না, হয়তো সাউদার্ন ক্রসে হচ্ছে না, আইএলটিএস 5 দিয়ে কিন্তু বিশ্ব যেটা বলেছিল যে অনেকগুলো ইনস্টিটিউট আছে যারা নিবে, বাট স্টাডি গ্যাপটা আসলে প্রবলেম, এটা ভিসার ক্ষেত্রে প্রবলেম হবে। হ্যাঁ, ইভেন অস্ট্রেলিয়া যেটা হয় যে অফার লেটার পাওয়া যায় না, ইউনিভার্সিটি বা হয়তো তোমার অ্যাডমিশন দিবে না এত বছর গ্যাপ থাকবে। শামসুল, আমার একটা প্রশ্ন ছিল, যদি কোনো স্টুডেন্ট ও লেভেল এ লেভেল করা থাকে অথবা বাইরের কোনো ডিগ্রি থাকে, দ্যাট মিন্স হয়তো সে ব্যাচেলর সে ইউকে থেকে কমপ্লিট করছে বা ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রি থেকে যদি কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রেও কি আইএলটিএসটা বা ডুওলিঙ্গোটা ম্যান্ডেটরি কিনা? সেই ক্ষেত্রে না, কারণ যেটা হচ্ছে আমি এখানে দেখেছিলাম যে আপনার যে ক্রাইটেরিয়াটা এটা আসলে বাংলাদেশের মার্কেটের জন্য, এখন ডিগ্রিটা তো অন্য কান্ট্রির এডুকেশন বোর্ডের আন্ডারে পড়ে যাচ্ছে। ওকে, সো যদি ইংল্যান্ড তো বাংলাদেশ এডুকেশন সিস্টেমের মধ্যে পড়ছে না। এখন ওখানে ইনস্টিটিউটের একটা লেটার লাগবে যেটা যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যদি ইংলিশ স্পিকিং কান্ট্রি, আমরা এটা তো লজিক্যালি তারা ইংলিশে পড়ালেখা করেছে। ইংলিশ স্পিকিং কান্ট্রি হলে ওইটার দরকার হয় না মনে হয়, কারণ সে তো ওই দেশে তো অন্য ল্যাঙ্গুয়েজের ডিগ্রি সম্ভব না। তাসকিন যেটা থার্ড ইয়ার, আমার কাছে একটা স্টুডেন্ট এর মধ্যে একদিন যোগাযোগ করছিল, সে ইউকে থেকে কমপ্লিট করছে আরো 5 বছর আগে, তো সেই ক্ষেত্রে কি এই ডিগ্রি কি ইয়ে করা যাবে? আমরা একটা প্রি অ্যাসেসমেন্ট করতে হবে ইউনিভার্সিটির, এখন প্রি অ্যাসেসমেন্ট করার পর দেন অ্যাডমিশন ডিপার্টমেন্ট। যেমন আমরা কানাডাতে যেটা করি, যেমন কানাডাতে ইউনিভার্সিটি গুলা যদি উইদিন 2 ইয়ার্স এর ভিতরে ডিগ্রি উইদিন 2 ইয়ার্স এর ভিতরে অ্যাপ্লাই করে, তাহলে অনেক সময় আইএলটিএস ছাড়া নেয়, কিন্তু 2 বছরের বেশি গ্যাপ হয়ে গেলে কিন্তু অনেক সময় নেয় 2 বছর বেশি নিতে হ্যাঁ ম্যাক্সিমামটা নিতে চায় না, কারণ এখানে কিন্তু একাডেমিক পারপাসে কিন্তু আইএলটিএস এর কিন্তু ভ্যালিডিটি অর এনি ইংলিশ স্পিকিং কোর্স গুলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ভ্যালিডিটি কিন্তু 2 বছরই থাকে, ওইটার ইকুইভ্যালেন্ট আসলে মেইনটেইন করে ইউনিভার্সিটি ডিগ্রির ক্ষেত্রে। শামসুল ভাই আরেকটু শেয়ার করেন, যেটা হচ্ছে যদি কারোর, আমরা জানি যে বাংলাদেশে আইএলটিএস যেটা আছে সেটা একটা হচ্ছে আইএলটিএস নরমালটা, একটা হচ্ছে ইউকেভিআই আইএলটিএস। সো যদি এরকম কোন স্টুডেন্ট থাকে সে ইউকেভিআই আইএলটিএস দিছে হয়তো ইউকের জন্য, হয়তো সে এখন ডিসিশন চেঞ্জ করে অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে চায়, সেক্ষেত্রে এটা এলিজিবল কিনা? না, আপনার আইএলটিএস লাগবে, আপনার যেটা জেনারেল আইএলটিএস, আপনার আইডিপি অথবা ব্রিটিশ কনসুলেট, সেটা আপনার থাকা লাগবে। আর আপনি পিটি দিতে পারেন, পিটি এক্সাম আমরা নিচ্ছি, সেটা ভিসার জন্য এলিজিবল হবে। ওকে, আর আমার জানার মতে অস্ট্রেলিয়া কিছু কিছু ইউনিভার্সিটি একবারে সাপোজ 2020 তে ইন্টার পাস করছে বা 19 এ পাস করছে, জিপিএ 5.5 আছে, এরকম কোন স্টুডেন্টের কোন অপশন আছে কিনা উইদাউট আইএলটিএস বা ডুওলিঙ্গো? নো, ওকে, অস্ট্রেলিয়ার অন্য ইউনিভার্সিটি থাকতে পারে, কিন্তু সাউথার্ন ক্রসের ক্ষেত্রে সাউথার্ন ক্রসে নেই, সেটাই। এখন আমরা আসি সবচেয়ে বড় যেটা ইস্যু, সবার মাথার মধ্যে যেটা স্ট্রাক হয়ে আছে, কোভিড-19। সো আসলে অলমোস্ট অনেকে হয়তো জানে যে এখন এই অবস্থায় কোনো কাজ, অনেকের ধারণা যে কাজ স্টপ হয়ে আছে, সেই ইউনিভার্সিটি গুলো অফার ইস্যু করছে কিনা, ইভেন আপকামিং কি নিউজ আপনার কাছে আছে যে স্টুডেন্ট এই নেক্সট যে ইনটেক যেটা আপনি বললেন নভেম্বরে, তাই না? নভেম্বরে যে ইনটেকটা আছে, এই ইনটেকটার জন্য বাংলাদেশি যারা স্টুডেন্ট তারা অ্যাপ্লাই করলে কখন অ্যাপ্লাই করা উচিত, বা তারা আসলে যাইতে পারবে কিনা, একটু ইনফরমেশনটা শেয়ার করেন। আচ্ছা, এটা আসলে একটা খুবই আনসার্টেন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গুড নিউজ হচ্ছে যে অস্ট্রেলিয়ার সিচুয়েশন এখন কন্ট্রোলে চলে এসেছে, এবং আমাদের ইউনিভার্সিটি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস খোলা, তারা আমাদের অ্যাডমিশন টিম কিন্তু ফিজিক্যালি অফিস করছেন, এবং সেখান থেকে আমরা প্রতিদিনই কম বেশি কিন্তু অফার লেটার ইস্যু করছি। ইভেন আজকে আমার সকাল থেকে আমি দেখলাম যে অনেকগুলো ইমেল এসেছে অফার লেটার। বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা এইটা হচ্ছে আইডিয়াল টাইম,
কারণ আপনি বাসায় বসে আছেন, বাসায় বসে ডিউলিঙ্গো প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই করতে পারছেন। এখন পর্যন্ত নিউজ হচ্ছে কি নভেম্বরে ফিজিক্যালি ক্লাস হবে, বর্ডার আশা করা যাচ্ছে খুলে যাবে, যতই লেট হলেও অক্টোবরের মধ্যে স্টুডেন্টরা ভিসা পেয়ে যাবে, ভিসা পেয়ে যে এন্ড অফ অক্টোবর তারা ফ্লাই করতে পারবে। এটা হচ্ছে সোফার নিউজ। ইন কেস যদি ভিসা অ্যাপ্লাই করা না যায়, আই মিন যদি এয়ারপোর্ট ক্লোজ থাকে, সেমিস্টার রানিং থাকবে, সেটা অনলাইনে ক্লাস হবে। আমরা কিন্তু জুলাই সেমিস্টারটা অনলাইনে কোর্স নিব, প্রিপারেশন চলছে। এখন নভেম্বর সেশন ইন কেস যদি আপনার বর্ডার ক্লোজ থাকে, সেই ক্ষেত্রে অনলাইনে ক্লাস করার সুযোগ থাকবে। অনলাইনে ক্লাসের ক্ষেত্রে যে বেনিফিটটা আমরা দিব, যে আপনার ডিপোজিট মানে কিছু কিছু ফ্লেক্সিবিলিটি আছে, আর স্টুডেন্টরা চাইলে 4টার জায়গায় 2টা করে কোর্স নিয়ে কন্টিনিউ করতে পারবে সেমিস্টার। তার মানে তার কিন্তু টিউশন ফি হাফ পে করা লাগবে। এটা হচ্ছে কিছু বেনিফিট আমরা দিব ইন কেস যদি আপনার স্টুডেন্টরা ফ্লাই করতে না পারে নভেম্বরে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রিপারেশন ফিজিক্যাল ক্লাসের জন্য চলছে নভেম্বর সেশনের জন্য, কারণ কেবল জুন, হাতে ইনাফ টাইম আছে প্রিপারেশন নেওয়ার জন্য। সবসময় সেক্ষেত্রে একটা কথা হচ্ছে যে যদি স্টুডেন্ট সাপোজ নভেম্বর আগে সে ফ্লাই করতে পারলো না বা সে অনলাইনে ক্লাস করতে ইন্টারেস্টেড না, সেক্ষেত্রে তার যে টিউশন ফি পে করা থাকবে সেটা কি সে নেক্সট ইনটেকের জন্য ডেফার করে নিতে পারবে কিনা, অ্যাডজাস্ট করে ডেফার করতে পারবে, জি, নেক্সট ইনটেকে ডেফার করতে পারবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, ইন কেস কোন স্টুডেন্ট নভেম্বরে বা জুলাইতে যারা ক্লাস শুরু করছে, হ্যাঁ, সাপোজ জুলাইতে সে অনলাইনে ক্লাস করলো, 2টা সাবজেক্ট শেষও করলো, নভেম্বরের আগে দেখা গেল তার ভিসা রিফিউজড হয়ে গেল, সেই ক্ষেত্রে যেটা হবে ইউনিভার্সিটি কিন্তু তাকে ওই 2টা সাবজেক্ট কমপ্লিশনের সার্টিফিকেট মার্কশিট দিয়ে দিবে। এবং সে যদি বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি পড়তে চায় বা অন্য কান্ট্রি যেতে চায়, তাহলে ক্রেডিট ট্রান্সফারের জন্য সেই ডকুমেন্ট শো করতে পারবে, আর ভিসা রিঅ্যাপ্লাই করতে সুযোগ থাকছে। সেকেন্ড হচ্ছে গিয়ে ইন কেস কোন স্টুডেন্ট টিউশন ফি পে করলো, কিন্তু সে 1-2টা ক্লাস করার পর বললো যে নো, আমি ক্লাস বুঝতেছি না, আমি ক্লাস করতে চাই না, আমরা কিন্তু সেই ক্ষেত্রে স্টুডেন্টের কেস বাই কেসে আলোচনা সাপেক্ষে 100% টাকা রিফান্ড করবো। অনেক স্টুডেন্ট এরকম হচ্ছে টিউশন ফি পে করার পর সে ডিসিশন নিচ্ছে যে অনলাইন ক্লাস করবে না, সে ফিজিক্যাল ক্লাসই করবে, সেক্ষেত্রে কিন্তু ভিসা না হলে 100% টাকা রিফান্ড হবে। এখানে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি ইউনিভার্সিটি দিচ্ছে স্টুডেন্টকে ফেভার করার জন্য। ওকে, আমার আর 2টা প্রশ্ন আছে, তার আগে আমরা একটা স্ক্রিনে একটা কোশ্চেন নিয়ে আসি। জিপিএ 5 2010 2012 ইংলিশে অনার্স ক্যান অ্যাপ্লাই বাই ডুওলিঙ্গো। অনার্স কোন ইনস্টিটিউট থেকে, এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, যদি জানা যায়। আচ্ছা, আমি বেসিক্যালি ধরে নেই 2012 মাস্টার্স অ্যাপ্লাই করতে পারবে না, কারণ আর 2017 এ শেষ, তো 3 বছরের মতো গ্যাপ আছে, সো অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে ওনার ডুওলিঙ্গোতে 100 হইলে হবে নাকি আরো বেশি স্কোর লাগবে, যেহেতু মাস্টার্স 110 লাগবে, 110 লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে সাপোজ আপনি যেটা বলেন যে বাংলাদেশ থেকে যে লিস্টেড যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো থেকে ক্রেডিট ট্রান্সফার পসিবল। সো আমরা আমাদের আলোচনায় বলেছি যে যদি 2 বছরের বেশি গ্যাপ থাকে তাহলে আফটার এইচএসসি অ্যাপ্লাই না করা উচিত। কিন্তু যদি এরকম কোন স্টুডেন্ট থাকে, সাপোজ সে নর্থ সাউথে পড়ে, সে অলরেডি 80 বা 90 ক্রেডিট কমপ্লিট করে ফেলেছে 3 ইয়ার্স, সেক্ষেত্রে যদি সে ক্রেডিট ট্রান্সফার জন্য অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তার স্টাডি গ্যাপটা কাউন্ট হচ্ছে কিনা এবং এটা পসিবল কিনা? আচ্ছা, ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের যেটা বলে যে 30 ক্রেডিট প্লাস বিলো 60 ক্রেডিটের মধ্যে হলে আমরা এনকারেজ করি, কারণ 60 ক্রেডিট প্লাস হয়ে গেলে দেখা যাচ্ছে যে তার কিন্তু বাংলাদেশে 50% এর বেশি ডিগ্রি কমপ্লিট। এখন ভিসা অ্যাপ্লাই করতে করতে ওভারঅল কিন্তু আরো 2-3 মাসের ব্যাপার, এখানে কিন্তু একটা সেমিস্টার শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সেস একটু কমে যায়। উইদিন 60 ক্রেডিট হলে এটা ইজিলি পসিবল ক্রেডিট ট্রান্সফার করা। সবগুলো হয়তো কোর্স অ্যাকসেপ্ট হবে না, কিছু কোর্স আপনি ওয়েভার পাবেন, যেগুলো রেলেভেন্ট কোর্স অথবা আপনার যেগুলোতে গ্রেড বেশি ছিল। 90 ক্রেডিট হয়ে গেলে আমি ডিসকারেজ করবো অ্যাপ্লাই করতে, আপনার 1 বছরের মধ্যে ডিগ্রি শেষ করে মাস্টার্স অ্যাপ্লাই করাটা বেটার। সো যারা ক্রেডিট ট্রান্সফার করতে চান তাদের জন্য আমি আবার ইনফরমেশনটা রিপিট করি। 30 ক্রেডিট থেকে 30 থেকে 60 ক্রেডিট যদি আপনার কমপ্লিট থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি যে ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছেন সেটার পার্শিয়াল ট্রান্সক্রিপ্ট, পাশাপাশি কোর্স আউটলাইনটা নিতে হবে, নিয়ে আমাদের ইউনিভার্সিটির সাথে ম্যাচ করে দেখতে হবে। যদি ম্যাচ করে দেন হয়তো ক্রেডিট অ্যাকসেপ্ট হতে পারে, বাট এক্ষেত্রে আমরা কিন্তু আগে থেকে আপনার কোনো কনফার্মেশন দিতে পারবো না যে আপনার কত ক্রেডিট অ্যাকসেপ্ট হবে। এটা ফুললি ডিপেন্ড করবে ইউনিভার্সিটির উপরে। আপনার সিজিপিএ দেখবে, আপনার কোর্স আউটলাইন দেখবে, দুটো দেখার পরে হয়তো ডিসিশন নেবে যে অ্যাকসেপ্ট করবে কিনা। এখন বিশ্বজিতের কাছে আমার প্রশ্ন, যে স্টুডেন্ট পিনাকেল থেকে যদি অ্যাপ্লাই করে, পিনাকেল কি সাপোর্ট দিচ্ছে স্টুডেন্টদের বা কিভাবে ফাইল প্রসেস করছে? আচ্ছা,
পিনাকেল থেকে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাপ্লিকেশনের পর্যায়ে প্রথমে যেটা মানে মেইনলি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করা, কারণ কানাডা অ্যাপ্লিকেশন প্রসেসিংটা খুব ট্রিকি, এবং আপনি অ্যাডমিশন হয়ে গেলে কিন্তু অনেকখানি রিল্যাক্স থাকতে পারবেন যে ভিসা পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে যদি ভিসা এই অ্যাডমিশন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অ্যাডমিশন পাওয়াটা বিষয়টা একটু কানাডা বলে ফেলেছে, আবার অস্ট্রেলিয়া বলে বলে কনফিউজ না হয়। অস্ট্রেলিয়াতে অ্যাডমিশন পাওয়াটা, অ্যাডমিশন পেলে ভিসা পাওয়াটা অনেকটা ইজি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কারণ হচ্ছে এই যে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি বা এই ইউনিভার্সিটি গুলা, যেহেতু ওই যে সানজয় বলছে যে লেভেল 2 ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলা কিন্তু স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্ট করে নিলে এমবাসি কিন্তু মনে করে যে তারা ইউনিভার্সিটি গুলা সব স্টুডেন্টের রিকোয়ারমেন্ট দেখে তার যা যা কোয়ালিফিকেশন এগুলো অ্যাসেস করেই তাকে অ্যাডমিশন দিছে। তো ইউনিভার্সিটি গুলা অ্যাডমিশন হয়ে গেলে কিন্তু এমবাসি এগুলা নিয়ে খুব একটা কোয়েশ্চেন করে না। তারপরেও আপনার অ্যাডমিশনটা খুব ট্রিকি। তো সেই ক্ষেত্রে আমরা এই অ্যাডমিশনের জন্য আমরা পিনাকেল থেকে হাইয়েস্ট সাপোর্ট দিব একটা স্টুডেন্টদেরকে। ইভেন আমরা একটা স্টুডেন্ট যখন এসওপি লিখতে চায়, তার এসওপি তে কি কি ধরনের কোশ্চেন থাকতে পারে বা কি ধরনের অ্যান্সার দিতে পারে, আমরা একটা গাইডলাইন দিয়ে দিতে পারবো। যদিও আমরা কোনো স্টুডেন্টদেরকে এসওপি বা অন্যগুলা লিখে দিব না, কিন্তু আমরা এরকম ভাবে কমপ্লিটলি গাইডলাইন দিয়ে দিব যাতে আপনি নিজেই রিসার্চ করে লিখতে পারেন। নাম্বার 2 যেটা হচ্ছে ভিসার ব্যাপারে, অ্যাডমিশন যখন হয়ে যাবে তারপরে টিউশন ফি পেমেন্টের ব্যাপারে ওই ক্ষেত্রেও আমরা গাইডলাইন দিয়ে দিতে পারবো। ইভেন স্টুডেন্ট কিভাবে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবে সেগুলো সবকিছু আমরা অ্যাডভাইস দিয়ে দিতে পারবো। নাম্বার 2 হচ্ছে যেটা ভিসার জন্য আমি তো এর আগেই আমাদের লাইভে বলা আছে, যেমন আমরা স্টুডেন্টদেরকে তার এন্ট্রি রিকোয়ারমেন্ট সেগুলো তো দিলাম, প্লাস ভিসার জন্য তার স্পন্সরের কি কি ডকুমেন্টস লাগবে, স্পন্সরের ইনকাম সোর্সের কি ডকুমেন্টস দিতে হবে, স্পন্সরের ইনকাম ট্যাক্সের ডকুমেন্টস দিতে হবে কিনা, স্পন্সরের অন্যান্য কি কি ডকুমেন্ট দিতে হবে, এগুলো সম্পূর্ণ কমপ্লিট গাইডলাইন দিয়ে দিব যাতে স্টুডেন্ট নিজেই সে সম্পূর্ণভাবে গুছিয়ে তার ডকুমেন্টসটা রেডি করতে পারে এবং নিজেই হাইলি কনফিডেন্ট থাকে যে ভিসার জন্য যখন ইন্টারভিউ হয় বা ভিসার জন্য ইন্টারভিউ যদি নাও হয়, সে যাতে যে কোনো সময় ইন্টারভিউ হলেও সে যেন প্রিপেয়ার থাকে যে ভিসাটা ফেস করতে পারে। তো আমি আলটিমেটলি মনে করি আমরা পিনাকেল থেকে একটা স্টুডেন্ট অস্ট্রেলিয়ার জন্য প্রসেস করতে চাইলে আপ টু ফ্রম অ্যাডমিশন টু একবারে কমপ্লিট ভিসা পর্যন্ত কমপ্লিট গাইডলাইন দিতে পারবো। নাম্বার 2 যেটা হচ্ছে ইউনিভার্সিটি গুলা যদি অ্যাকোমোডেশন, আপনি ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনে যেতে চান সেটাও করতে পারবেন আপনি স্টুডেন্টরা। আর যদি না চান, এই ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আমরা আপনাকে হয়তো ট্যাগ করায় দিতে পারবো যাতে আপনি অ্যাকোমোডেশন বা অন্যান্য এক্সেট্রা যা যা সুযোগ সুবিধা, অনেক সময় অনেক স্টুডেন্ট আছে প্রিভিয়াস যারা অন্য স্টুডেন্টদেরকে ইভেন এয়ারপোর্ট পিক আপে হেল্প করে, অন্যান্য যে কোনো ধরনের এই ধরনের আপনার ভিসা গাইডলাইন গুলো এগুলো আমরা দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে আমার মনে হয় একটা স্টুডেন্ট কমপ্লিটলি সে গাইডলাইন পাবে। এবং সবচেয়ে বড় যেটা সুবিধা আমাদের পিনাকেলে, স্যার আপনি আগে যেরকম বলেছেন যে আমাদের কিন্তু অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত আমাদের কোনো সার্ভিস চার্জ নাই। সেক্ষেত্রে স্টুডেন্ট কিন্তু অলমোস্ট ফ্রিতেই কিন্তু পুরো প্রসেসিংটা কমপ্লিট করতে পারবে। এটা একটা সবচেয়ে বড় সুযোগ। ওকে, বিষয়টা আরেকটা জিনিস ক্লিয়ার করবা, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসিডিউর পর্যন্ত কত সময় তার লাগতে পারে? অ্যারাউন্ড একটা স্টুডেন্ট অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত অ্যারাউন্ড 2 to 3 মান্থস। আমরা স্টুডেন্টদেরকে বলি 3 থেকে 3.5 মাসের মতো একটা টাইম ফ্রেম হাতে যেন রেখে অ্যাপ্লাই করে। বিকজ অ্যাপ্লাই করার সময় থেকে অফার লেটার আসতে আমরা ধরে রাখি ধরেন 1 মাস, 4 to 6 উইকস টাইম। এরপরে অ্যাডমিশন হয়ে গেলে টিউশন ফিটি পাঠাতে আরো 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে, স্পন্সর সব ডকুমেন্ট রেডি করতে। ভিসার জন্য অ্যাপ্লাই করলে 2 to 4 উইকস সময় লাগবে আমি মনে করি। তো স্টুডেন্ট অ্যারাউন্ড 12 to 14 উইকস এর ভিতরে তার পুরো প্রসিডিউরটা কমপ্লিট হয়ে যাবে। সামসু ভাই, আমরা একটু শুনি যে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির জন্য অফার লেটার পেতে কতদিন সময় লাগবে? আচ্ছা, অফার লেটার পেতে সময় লাগে ম্যাক্সিমাম 4 দিন। এটা হচ্ছে প্রথমে যেটা কন্ডিশনাল অফার। এখন আমরা যে বেনিফিটটা স্টুডেন্টের দেই, আপনার যদি একাডেমিক ডকুমেন্ট এন্ড পাসপোর্টের কপি থাকে সেই ক্ষেত্রে আপনি কন্ডিশনাল অফার অ্যাপ্লাই করতে পারবেন। এসওপিটা আমি আসলে বাংলাদেশ স্টুডেন্টকে ফার্স্টে দিতে মানা করি। আগে ইউনিভার্সিটি থেকে একটা রিপ্লাই জন্য ওয়েট করে যে ইউনিভার্সিটি বলছে কি যে ইউনিভার্সিটি স্টুডেন্ট কোয়ালিফাই করে কিনা। যদি বলে যে ইয়েস, স্টুডেন্ট হচ্ছে গিয়ে
অ্যাজ পার হিজ একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড পাসপোর্টের এজ অনুযায়ী সে কোয়ালিফাই করছে, তখন আমরা স্টুডেন্টদেরকে একটা ইউনিভার্সিটি তখন একটা টাইম দিয়ে দেয়। এটা এই লেটারটা আসতে ইভেন 24 ঘন্টার মধ্যে হয়ে যায়। ওয়ার্কিং ডে হলে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে রিপ্লাই চলে আসে। কিন্তু ইনকেস যদি স্টুডেন্ট বৃহস্পতিবার দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে শুক্রবার ওয়ার্কিং ডে করছে, শনি রবিবার ছুটি, তখন সোমবার বা মঙ্গলবারে রিপ্লাইটা আসছে। ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে একটা কন্ডিশনাল অফার লেটার ইস্যু হয়। ওকে, থ্যাংক ইউ। আমাদের এখানে দুইটা প্রশ্ন ছিল। একজনের প্রশ্ন ছিল যে আইএলটিএস এর রিকোয়ারমেন্টস কত। এটা তো আসলে আমরা সামস ভাই টোটাল প্রেজেন্টেশনে বলে দিয়েছেন। জাকির জন্য ইনফরমেশন যেটা হচ্ছে যে আইএলটিএস 6 লাগবে ব্যাচেলারের জন্য, নো ব্যান্ড লেস দ্যান 5.5, এবং ফর মাস্টার 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6। আরেকটা প্রশ্ন ছিল 2 ইয়ার্স আফটার স্টাডি পিআর পেতে কতদিন লাগে? পিআর সম্পর্কে যদি একটু আইডিয়া দিন, সামস ভাইও দিবেন, তারপরে বিশেষ একটু দিতে হবে। আচ্ছা, পিআর এর চেয়ে আমি আগে গুড নিউজটা দিই যে পিআরটা পরে আগে স্টুডেন্টকে চিন্তা করতে হবে যে আমার ডিগ্রি পরে ওয়ার্ক পারমিট আছে কিনা। এখানে বলি যে আপনার 2 ইয়ার্স প্লাস ওয়ার্ক পারমিট পাবে স্টুডেন্ট। এখন পিআরটা টোটালি অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন পলিসির উপর ডিপেন্ড করবে, কিন্তু যেটা হচ্ছে কি আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে দেন আপনি জব করতে করতে ডিগ্রি শেষে ওই সময়কার অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন প্রসেস অনুযায়ী যদি কোয়ালিফাই করেন দেন পিআর অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু বলে রাখি যে পার্টতে থাকলে পার্ট থেকে আপনার এক্সট্রা 5 পয়েন্ট পাওয়া যায়, যেহেতু পার্টটা এখন রিজিয়নাল হিসেবে পয়েন্ট করে, সেক্ষেত্রে পিআর পাওয়ার একটু চান্সেস বেশি থাকে। কিন্তু অ্যাজ এ ইউনিভার্সিটি ম্যানেজার হিসেবে আমি পিআর এর গ্যারান্টি রাইট নাও দিব না। এখন বিশ্বজিৎ ভাই যদি কিছু বলতে চান এখানে। আচ্ছা, এখানে আমি বলি যেটা অ্যাজ এ এডুকেশন কনসালটেন্ট আমরা আসলে এটা দেওয়ার জন্য অথরাইজড না, হ্যাঁ, পিআর এর জন্য ইনফরমেশন দেওয়ার। কিন্তু ইন প্রিন্সিপাল আমরা যেটা বলি যে ওদের অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের আপনারা প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাপ্লাই করার আগেই দেখে নিন ওদের এসওএল বলে, স্কিল অকুপেশন লিস্ট। এই স্কিল অকুপেশন লিস্টে দেখে ওই লিস্ট অনুযায়ী ওদের দেশে প্রত্যেক বছর এই লিস্টটা রিফ্রেশ করে যে কোন কোন স্কিল গুলা ওদের শর্টেজ আছে, সেই ধরনের কোর্স গুলাতে আপনারা অ্যাপ্লাই করলে সেইগুলোতে মানে পিআর পাওয়ার পসিবিলিটি আপনাদের বেশি থাকবে। এবং পিআর আরো কিছু সার্টেন রিকোয়ারমেন্ট সবকিছুর উপরে ডিপেন্ড করে। তো আসলে আমরা এটার জন্য অথরাইজড না, তারপরেও স্টুডেন্ট কোর্স কমপ্লিট করার পরে একটা ওয়ার্ক পারমিট, যেটা সামসাই বলেছে, ওয়ার্ক পারমিটে যাওয়ার পরে স্টুডেন্ট ইভেন পরবর্তীতে আসলে আপনি ওই সময় পরবর্তীতে আপনার স্কিল শর্টেজ লিস্টেও থাকতে হবে, প্লাস আপনাকে আবার সার্টেন আইএলটিএস ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। অন্যান্য আরো কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। যদি আপনি সবগুলো ফুলফিল করতে পারেন তারপরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। তারপরেও পিআর দেওয়াটা ওদের অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের হাতে। আচ্ছা, এটার অ্যান্সার দেই যে আমরা হচ্ছে কি এসএসসি এইচএসসি 3.5 যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। এখন আপনার তো এসএসসি দেখছি 3.5 আছে, এইচএসসি এ প্লাস, ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য আপনি এলিজিবল হবেন। যদি ব্যাচেলর অ্যাপ্লাই করেন তাহলে আইএলটিএস স্কোর 6 লাগবে, নো ব্যান্ড লেস দ্যান 5.5। আচ্ছা সামজাই, অনেক স্টুডেন্ট এই জিনিসটা কোয়েশ্চেন করে যে অনেক সময় আমি অস্ট্রেলিয়ায় মানে যেমন ধরেন আমি অস্ট্রেলিয়ায় কোর্স কমপ্লিট করলাম, আমি যদি পিআর যদি না পাই পরবর্তীতে আমি এই ডিগ্রি গুলো কি অন্য দেশে, ধরেন অস্ট্রেলিয়ায় 1 বছর পড়াশোনা করলো বা 2 বছর পড়াশোনা করলো, সে কি ক্রেডিট গুলো ট্রান্সফার করে অন্য কোনো দেশে করতে পারবে? হ্যাঁ অবশ্যই, কারণ ইউনিভার্সিটি তো আপনার গ্লোবালি একটা ইন্টারন্যাশনালি র্যাঙ্কড ইউনিভার্সিটি, সেক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফার অপশন থাকবে। এখন স্টুডেন্ট যে কান্ট্রি বা যে ইউনিভার্সিটি যেতে চাবে জাস্ট ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া প্রসেসটা ফলো করলে অবশ্যই ক্রেডিট ট্রান্সফার করে নিতে হবে। আর এখানে একটা জিনিস বলে রাখি যে এটা কিন্তু খুব কমন প্র্যাকটিস অস্ট্রেলিয়াতে, স্টুডেন্টরা কিন্তু ইউনিভার্সিটি চেঞ্জ করে। এখানে ধরেন 3 বছরের ডিগ্রি 1 বছর পড়ার পরে আইদার হতে পারে যে সে সাবজেক্ট চেঞ্জের জন্য হতে পারে, টিউশন ফি হাই মনে হতে পারে যে একটু লো টিউশন ফি কোনো কলেজ বা ইউনিভার্সিটি ট্রান্সফারের ক্ষেত্রে, সেটাও কিন্তু প্র্যাকটিস করে। এটা কমন প্র্যাকটিস আর এটা ইয়েস, এটা পসিবল। এফডিআর কত টাকা?
আচ্ছা, এফডিআর এর টাকাটা আমরা অ্যাডভাইস করি স্টুডেন্টদেরকে মিনিমাম 2-3 মাসের পুরাতন যেন হয়। যদি আরো বেশি হয়, যদি 3 মাসের বেশি পুরাতন হয়, এটা বেটার। নাম্বার 2 যেটা বলেছে শামসুই, যেটা বলেছে পার্থে থাকলে ওদের এক্সট্রা একটা পয়েন্ট আছে, সেইখানে হয়তো আপনি যদি চান করতে পারেন। আর আইএলটিএস এর রিকোয়ারমেন্টটাও আমরা বলেছি পরবর্তীতে। এখন যেটা আছে আইএলটিএস এ পরবর্তীতে আপনি পিআর পাওয়ার জন্য যখন ইয়ে করবেন তখন আবার আইএলটিএস দিতে হবে, তখন সেই ক্ষেত্রে 7 লাগবে, নো ব্যান্ড লেস দ্যান 7। মিউট আছে আপনারটা। সো ভিউয়ার্স, আমরা তিনজন মিলে চেষ্টা করেছি যত ধরনের ইনফরমেশন দেয়া পসিবল। সাউদার্ন ক্রস সম্পর্কে তো টপ টু বটম ইনফরমেশন শামসু ভাই আপনাদের সাথে শেয়ার করেছেন। যারা ভিডিওটি দেখেছেন তারা তো ইনফরমেশন পাচ্ছেন, পাশাপাশি যদি এটা শেয়ার করে রাখেন তাহলে হয়তো আপনাদের ফ্রেন্ড বা যারা ইন্টারেস্টেড অস্ট্রেলিয়ার ব্যাপারে তাদের জন্য এটা হেল্পফুল হবে। পাশাপাশি আমরা চেষ্টা করেছি, বিশ্বজিৎ চেষ্টা করেছে যে অস্ট্রেলিয়ার প্রসিডিউর সম্পর্কে বা পিনাকেল থেকে আমরা কোন ধরনের সাপোর্ট দিচ্ছি সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। এবং আমি আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, যদি কেউ অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে অস্ট্রেলিয়া কিন্তু স্টুডেন্ট সিঙ্গেল অ্যাপ্লাই করতে পারে না, যে কোনো এজেন্টের মাধ্যমে আপনার অ্যাপ্লাই করতে হবে। সো আমরা পিনাকেল 17 বছরের পুরনো, এবং আমরা যে কোনো দেশের কাজ যখন আমরা সম্পূর্ণরূপে না পারি আমরা ওই দেশের কাজটা করি না। আসলে এটা আমাদের একটা সিস্টেম যে আমরা যদি কোনো দেশের মনে হয় যে আমরা 1% প্রসেসিং এ আমাদের কোনো ল্যাকিংস আছে তাহলে ওই দেশটা আমরা প্রমোট করি না। সো অস্ট্রেলিয়া সম্পর্কে আপনারা এতটুকু কনফিডেন্স রাখতে পারেন যে আমরা প্রসেস করলে এটা 100% অ্যাকুরেট হতে হবে, এবং সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনার আগে পরে কোনো সার্ভিস চার্জ আমাদের দিতে হচ্ছে না। সো আপনি শুধু যেটা পে করছেন ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাপ্লাই করলে আপনি যেটা পে করতেন সেটাই পে করছেন। এর বাইরেও যদি আমাদের সেশনে এমন কোনো কিছু মিস হয়ে যায় যে আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওটি, আপনাদের লাইভটি সেশনটি থেকে যাবে আমাদের ফেসবুক পেজে, আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন। একজন প্রশ্ন করেছেন চিটাগাং ব্রাঞ্চ আছে কিনা। সরি ভাই, আমাদের ঢাকার ছাড়া আর কোথাও কোনো ব্রাঞ্চ নেই। সো শামসু ভাই, থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আমরা এখন সেশনটি আস্তে আস্তে ক্লোজ করে দিতে চাই। সো আপনি যদি বাংলাদেশি স্টুডেন্ট সম্পর্কে ফাইনালি কিছু একটু বলেন। আচ্ছা, স্টুডেন্টকে আমি ফাইনালি বলবো যে এই টাইমটা হচ্ছে হাই টাইম অ্যাপ্লাই করা, কারণ অনেক স্টুডেন্টদের দেখছি যে একটু কনফিউজ যে তখন পরে যেন অ্যাপ্লাই করবে নাকি নেক্সট ইয়ার ওয়েট করবে। আমি বলবো যে সময় নষ্ট না করে এখনই অ্যাপ্লাই করে ফেলেন, কারণ একটা হলো কি অনলাইন ক্লাস করারও সুযোগ আছে, সেকেন্ড হচ্ছে কি ডেফারও করতে পারছেন নেক্সট ইয়ারে। অ্যাডমিশনটা কনফার্ম করা থাকলে আপনি একটু মানসিকভাবে রিল্যাক্স থাকতে পারবেন, কারণ এই মুহূর্তে যেহেতু বাসায় বসা আছে সবাই কম বেশি, আপনি কিন্তু ডকুমেন্ট প্রিপারেশন ভালোভাবে করতে পারবেন। লাইক হচ্ছে কি আপনার ইনকেস যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট না দেওয়া থাকে এটা প্রিপারেশন নেওয়ার একটা গুড টাইম। আর অনলাইন যদি ক্লাসও করা লাগে সেটা একটা পজিটিভ সেন্সে নেওয়াটা বেটার, কারণ এটা বোঝা যাচ্ছে যে পোস্ট কোভিড-19 এ কিন্তু টিচিং মেথড অনেক চেঞ্জেস আসবে। যত তাড়াতাড়ি আমরা নিউ টেকনোলজি গুলোকে ওয়েলকাম করবো এটা আমাদের নিজেদের জন্য সার্ভাইভালের জন্য বেটার হবে। যারা পটেনশিয়াল স্টুডেন্ট আছেন পিনাকেলের সাথে কমিউনিকেট করেন, আপনাদের সাপোর্টিং ডকুমেন্টগুলো একাডেমিক ডকুমেন্ট, পাসপোর্ট এন্ড আইএলটিএস কপি ওনাদেরকে সাবমিট করলে দেন আমরা একটা প্রি অ্যাসেসমেন্ট করে বলতে পারবো যে আপনারা কোয়ালিফাই করেন কিনা, এরপর আমরা ফার্দার প্রসেসিং এ যেতে পারবো। আর যেটা আগেও বলেছি যে প্রি অ্যাসেসমেন্ট করতে কিন্তু আপনার কিন্তু কোনো টাকা লাগবে না। আপনি যদি অফার লেটার পাওয়ার পরও ডিসিশন দেন যে না পড়বেন, নো প্রবলেম, অ্যাটলিস্ট একবার অ্যাসেসমেন্ট করে রাখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউনিভার্সিটির জন্য এলিজিবল কিনা, সেটা আপনারা করতে পারেন। মোস্ট ওয়েলকাম। অ্যান্ড ফার্দার প্রসেসিং এর জন্য আমরা সবাই ঢাকাতেই আছি, বাংলাদেশে আছি, এনি টাইম আমাদেরকে আপনারা পাবেন সাপোর্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, সবাই যারা কষ্ট করে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাই পিনাকিলের পক্ষ থেকে। পাশাপাশি আমাদের ফেসবুকে যদি আপনাদের আমাদের যে সেশনের বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ফেসবুকে প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের কাউন্সিলর যারা আছেন তাদের নাম্বার খোলা আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আসলে ফর্মালি যেটা বলেছিলাম যে জুনের 1 থেকে আমরা অফিস ওপেন করতে চাই, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের সিচুয়েশন আগের চেয়ে একটু খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা আপাতত আমাদের অফিসটা ক্লোজ রেখেছি। আমরা তো সিচুয়েশন একটু কন্ট্রোল হইলে তারপরে ওপেন করতে চাই, কারণ আমরা মনে করি জীবনের চেয়ে কোনো কিছু বড় না, লাইফের সিকিউরিটি এখানে সবচেয়ে বড় প্রশ্ন। এবং যেহেতু এই রোগটা কোভিড-19 যেটা করোনা ভাইরাস সেটা যেহেতু সোয়াচের রোগ, একজন থেকে আরেকজনের ছড়ায়,
সো শুধু আপনার লাইফটা রিস্ক না, আপনার সাথে জড়িত আছে আপনার ফ্যামিলি। সো আমরা সবাই চাই যে সবাই সুস্থ থাকবো আগে, তাহলে লাইফে অনেক কিছু সম্ভব। সো আমরা অফিস ফর্মালি ওপেন করবো, হয়তো ফিজিক্যালি অফিস ওপেন করবো, আরো কিছুদিন সময় নিব, কিন্তু প্রসেসিং কিন্তু স্টপ হয়ে নেই। আপনারা আপনাদের ডকুমেন্ট আমাদের কাছে মেইল করতে পারেন, আমাদের সাথে ওভার ফোনে কথা বলতে পারেন, ইভেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে নাম্বারগুলো আছে, ফেসবুকে কথা বলতে পারেন। আমরা প্রসেসিং যেটা স্টার্ট করতে পারবো। যারা কষ্ট করে দেখেছেন থ্যাংক ইউ। আমরা সেশনটি ক্লোজ করব, যেহেতু একটা প্রশ্ন চলে এসেছে, আমি শুধু এই প্রশ্নটা অ্যান্সার করে আমরা সেশনটি ক্লোজ করব। জানুয়ারি সেশনের জন্য কখন অ্যাপ্লাই করলে হবে শামসু ভাই যদি একটু বলে দেন। জানুয়ারি সেশনের জন্য অ্যাপ্লাই ইভেন এখনো করা যাবে, কারণ যেটা হচ্ছে কি ইউনিভার্সিটি যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে কিন্তু আপনাকে একটা অপশন থাকে যে আপনি কোন সেশনের জন্য অ্যাপ্লাই করছেন। এটা এখন আপনি হয় নভেম্বর সেশনকে সিলেক্ট করতে পারবেন, অথবা জানুয়ারিতে না, এটা আসলে ফেব্রুয়ারি সেশন, ফেব্রুয়ারিকে আপনি সিলেক্ট করতে পারবেন। এটা এখন অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লিকেশন করার আমি বলবো যে টাইম আছে হচ্ছে কি এন্ড অফ ডিসেম্বর পর্যন্ত। প্র্যাকটিক্যালি এটা থাকে 25-26 ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করার। কারণ অ্যাপ্লাই করার পরে কিন্তু ইউনিভার্সিটি কিন্তু প্রসেসিং করে, দেন কিন্তু আপনার অনেক কাজ বাকি থাকে। জাস্ট ওই ডকুমেন্ট সাবমিশন ডেডলাইনটাকে আমরা ফার্স্টে স্টুডেন্ট এন্ডে কনসিডার করা উচিত। এটা ধরে নেন যে 25 ডিসেম্বর পর্যন্ত আপনি অফিসিয়ালি আপনার অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে ইউনিভার্সিটি কিন্তু অ্যাসেসমেন্ট টাইম নিবে, দেন এজেন্ট এন্ড ইউনিভার্সিটির কাজ শুরু। স্টুডেন্টের প্রথম কাজ হচ্ছে ডকুমেন্ট সাবমিট করা এজেন্টের কাছে, সেটা 25 ডিসেম্বর পর্যন্ত ধরে নেন এখন তাই। ওকে, সো থ্যাংক ইউ। যারা কষ্ট করে দেখেছেন সবাইকে আবার ধন্যবাদ জানাই। শামসু ভাই ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা তাহলে সবার কাছ থেকে বিদায় নিয়ে সেশনটি ক্লোজ করে দিচ্ছি তাহলে। জি, বিশেষ থ্যাংক ইউ।